ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আজ হলো আমাদের HTML নিয়ে সর্বশেষ ক্লাস। ওকে। তো আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার শোনা আলহামদুলিল্লাহ স্যার, যাচ্ছে। শুনতে পারছে এবং দেখতেও পারছি। হ্যাঁ স্যার, শোনা যায়। স্যার শুনতে পাচ্ছি। তাহলে আমি শুরু করছি HTML নিয়ে আমাদের সর্বশেষ ক্লাস। তো দেখুন, আমরা উম, দেখুন, তো আমি প্রথমত এখানে বলবো যে আপনারা যে কোনো HTML কোড আপনারা কিভাবে পাবেন। তো দেখুন, HTML যে কোনো রকমের HTML কোড পাওয়ার জন্য আপনি মানে যে কোনো একটা জিনিস আপনি আনতে আনতে চান। ঠিক আছে, মনে করুন আপনি আপনি একটা বাটন নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে একটা আপনি আপনি বাটন নিয়ে আসবেন। তাহলে আপনি গুগলে সার্চ করবেন HTML কোড ফর বাটন। ঠিক আছে না, HTML কোড ফর বাটন। হ্যাঁ, তাহলে আপনি দেখেন এই যে বাটনের HTML কোডটা আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, এই যে বাটন আরম্ভ, বাটন শেষ, তাই না? তারপরে এখানে দেওয়া আছে ক্লিক মি। তো এখন কথা হচ্ছে এই যে এখানে আপনি যে কোডিংটা পাচ্ছেন, হ্যাঁ, এই কোডিংটা একদম এক্স্যাক্টলি কি, মানে একটু পার্থক্য হবে। আমি পার্থক্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মনে করেন আমি এখানে একটা বাটন নিয়ে আসলাম। কোথায়? বডি, বডির পরে এই যে ফন্ট কালার জিফ, এই যে বাটন আমি নিয়ে আসছি, তাই না? তো আমি বাটনটা কিভাবে নিয়ে আসছি? বাটন আরম্ভ, বাটন শেষ, মাঝখানে হোম, তাই না? খুব সিম্পল। কিন্তু আপনি এখানে যখন অনলাইনে যখন সার্চ করে দেখবেন, দেখেন এখানে একটু কমপ্লেক্স করে লেখা। আমি এটার সাথে এটার পার্থক্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, বাটনের এই, আচ্ছা আমি বাটনটা আগে নিয়ে আসি এখানে। এই যে দেখুন, এটা হচ্ছে আমার তৈরি করা বাটন, তাই না? এটা হচ্ছে অনলাইন থেকে আনা বাটন, এটা হচ্ছে আমার বাটন। তো এখন দেখেন পার্থক্যটা দেখেন। আমি যদি এটার ওপেন উইথ দিই, তো এই যে আমি যে বাটনটা তৈরি করেছি হোম, এই যে হোম হোম বাটনটা, তাই না? হোম বাটন এটা। তাহলে এটাও এটাও বাটন বাটন তৈরি হইলো। আবার আমি যদি এভাবে যদি বাটনটা তৈরি করি, হোমের পরে ক্লিক মি নামে একটা বাটন আমি তৈরি করলাম, মনে করেন ওইটা আমি অনলাইন থেকে কপি করে নিয়ে আসছি, একটু আগে আপনারা দেখছেন। হ্যাঁ, তো এখানে কি কি দেওয়া আছে? বাটন আরম্ভ, বাটন শেষ, তার মধ্যে ক্লিক মি, সবকিছু ঠিক আছে। বাট এখানে টাইপ নামে একটা 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 জিনিস আছে। এই যে টাইপ সমান সমান বাটন। ঠিক আছে, এই জিনিসটা কেন আসলো? হ্যাঁ, তো আপনারা দেখবেন যে আমি দেখেন খুব সিম্পলি করছি, বাটন আরম্ভ, বাটন শেষ, মাঝখানে হোম, হয়ে গেছে। বাট এখানে 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 কি করছে? বাটন আরম্ভ, বাটন শেষ, মাঝখানে লেখা সব ঠিক আছে, বাট এখানে এক্সট্রা একটা জিনিস নিয়ে আসলো, টাইপ ইকুয়াল টু বাটন। এই জিনিসটা কি জন্য আনলো, কেন আনলো? টাইপ ইকুয়াল টু ইকুয়াল বাটন, এই জিনিসটার কারণটা কি? হ্যাঁ, এই জিনিসটা না হলে বা কি হয়? আমরা আগে দেখি এটার মাধ্যমে কি আসছে। আমরা যদি এখানে সেভ করি, এটা সেভ করার পর আমরা আমরা দেখি একটু, এখানে রিলোড করি। রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে সেম জিনিসে আসছে, ক্লিক মি, তাই না? ক্লিক মি। তো ক্লিক মির পরিবর্তে আমি আমি যদি এখানে এখানে যদি আমি লিখি, ক্লিক মির পরিবর্তে যদি আমি এখানে আবুল লিখি, আবুল লিখি, তাহলে এখানে আবুলই আসবে, আবুলই আসবে, তাই না? তো এখন কথা হলো, এই যে আমি হোমের জন্য যে বাটনটা তৈরি করেছি এবং আবুলের জন্য যে বাটনটা তৈরি করেছি, দুটো তো সেম বাটন তৈরি হয়েছে। এখন পার্থক্যটা কোথায়? এই যে এখানে হচ্ছে কি, আমি খুব সিম্পলি করেছি, বাটন আরম্ভ, বাটন শেষ, মাঝখানে হোম। আর অনলাইন থেকে যেটা পেয়েছি সেখানে সেখানে কিরকম পেয়েছি? বাটন আরম্ভ, বাটন শেষ, হ্যাঁ, মাঝখানে বাটনের নাম, এবং এখানে এই জিনিসটা এক্সট্রা আসছে, টাইপ ইকুয়াল টু বাটন। হ্যাঁ, তো এইভাবে আপনারা একটু কনফিউজড হতে পারেন যে এক্সট্রা জিনিসটা কেন আসলো, এক্সট্রা জিনিসটা আসার কারণটা কি, এটার কাজটা কি। তো এখন বিষয় হলো, এইটার এটা আপনার না দিলেও চলবে, এটা আপনার না দিলেও চলবে। এখন অনলাইন থেকে যখন আপনি সার্চ করবেন তখন কিছু জিনিস এক্সট্রা আসবে। হুম, এগুলো আপনি ইগনোর করতে পারবেন এবং এটা আপনাকে বুঝে নিতে হবে যে এখানে টাইপ ইকুয়াল টু বাটন, এটা না দিলে আমার কোনো সমস্যা নাই। আমার মূল জিনিসটা হচ্ছে বাটন আরম্ভ, বাটন শেষ। আপনারা দেখেন, এই যে আমি যদি এটাকে যদি আমি মুছে দিই, এটাকে যদি আমি মুছে দিই, হ্যাঁ, মুছে দেওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, এই যে জিনিসটা সেমই থাকতেছে, তাই না? এটা কোনো পরিবর্তন হচ্ছে না।
তার মানে আমি আপনাদেরকে যেভাবে কোডিং করা শিখিয়েছি খুবই এই মানে কি একদম খুবই সহজভাবে, হ্যাঁ। কিন্তু যখন যখন আপনারা অনলাইনে সার্চ করতে যাবেন তখন ওই ওই মানে মৌলিক কোডিং এর সাথে একটু এক্সট্রা অনেক কিছু পাবেন, ঠিক আছে। এক্সট্রা গুলো আপনি অ্যাভয়েড করবেন, এক্সট্রা গুলো অ্যাভয়েড করে আপনি পারবেন। আবার যদি চান যে না, আমি এক্সট্রা গুলো অ্যাভয়েড করবো না, এখানে টাইপ ইকুয়াল টু বাটন, এখানে যেটা লেখা ছিল টাইপ ইকুয়াল টু বাটন, আমি ওটা সহ কোডিং করবো, ওটা সহ কোডিং করলে কোনো কোনো সমস্যা নেই। তো আমি এই কথাটা বলার কারণ হলো, যখন আপনারা অনলাইন থেকে বিভিন্ন কোড সার্চ করবেন তখন আপনি যে কোডটা শিখেছেন এবং আপনি যে কোডটা অনলাইনে পাচ্ছেন সেটার মধ্যে কিছুটা পার্থক্য থাকবে, কিন্তু কার্যকরিতা সেম। পার্থক্যটা কি, অনলাইন থেকে সার্চ করলে সেখানে এক্সট্রা কিছু জিনিস থাকবে। হুম। আচ্ছা, আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে আমি একটা ইমেজ নিয়েছি, তাই না? ইমেজটা দেখেন কত সিম্পল, কত সিম্পল। আমরা জাস্ট ইমেজের একটা ক্লোজিং ট্যাগ নিয়েছি, আইএমজি, একটা ক্লোজিং ট্যাগ। এই আইএমজির পাশে এসআরসি ইকুয়াল টু ফুড ডট জেএফ। খুব সিম্পল একটা কি, খুব সিম্পল একটা এই আমাদের কোডিং ইমেজের জন্য। এবং এই সিম্পল কোডিং দিয়ে আমাদের কি হচ্ছে, এই জিনিসটা চলে আসছে, এই যে ব্যানারের যেটা অ্যানিমেশন হচ্ছে, এই জিফটা চলে আসছে। হ্যাঁ। এখন আপনি দেখেন এই সেম জিনিসটা যদি আপনি অনলাইনে সার্চ করেন, অনলাইন থেকে জিনিসটাকে একটু জটিল করে দেখাবে। দেখেন আমরা যদি গুগলে সার্চ করি, হ্যাঁ, HTML কোড ফর HTML কোড ফর বাটন, হুম, সরি বাটন না, HTML কোড ফর ইমেজ, HTML HTML কোড ফর ইমেজ। ওকে, লিখে যদি আমরা সার্চ করি তখন আমরা দেখলাম HTML ইমেজ। এই যে দেখেন এখানে আইএমজি, এখানে দেখেন মাঝখানে অনেকগুলো এক্সট্রা জিনিস এখানে আছে। এই যে এটাতে ইমেজের নাম আমরা বুঝতে পারতেছি, আইএমজি আরম্ভ, একটুকু বুঝতে পারছি, একটুকু বুঝতে পারছি, ইমেজ শেষ, একটুকু বুঝতে পারছি। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে কি এখানে, আচ্ছা এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ দেয় না, এটা ওপেনিং ট্যাগে দিয়েছে আমাদের। এটা ওপেনিং ট্যাগ আমরা দিয়ে দেখি, ক্লোজিং ট্যাগ বাদ দিয়ে এটা হয় কিনা। হ্যাঁ, এটা ওপেনিং ট্যাগে হচ্ছে। এই যে দেখেন, আমি এটা দেখিয়েছি এটা কি দিয়ে, ক্লোজিং ট্যাগ দিয়ে, তাই না? ইমেজের জাস্ট একটা ক্লোজিং ট্যাগ। বাট অনলাইন থেকে যখন আমরা দেখলাম দেখলাম যে না, ওরা নিয়েছে একটা ওপেনিং ট্যাগ। তার মানে আপনি এটা ওপেনিং ট্যাগ দিয়ে নিলেও হবে, ক্লোজিং ট্যাগ দিয়ে নিলেও হবে। কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে কি, এই যে দেখেন আমরা যখন এটাকে লাইভ করতেছি, এটা কিন্তু আমাদেরকে একটা মরা কোডিং দেখাচ্ছে। হ্যাঁ, বাট যখনই আমরা একটা ক্লোজিং ট্যাগ দিচ্ছি তখনই কোডিংটা জীবন্ত হয়ে যাচ্ছে। এই যে এই জিনিসটা হলুদ, এই যে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং, মাঝখানে জীবন্ত, এটা জীবন্ত দেখাচ্ছে। হ্যাঁ। আমি যদি আবার ট্যাগটাকে বাদ দিই তখন এটা কিন্তু কি একটা মৃত কোড কোড দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আপনি ওপেনিং ট্যাগ দিয়ে করতে পারেন শুধুমাত্র, আবার ক্লোজিং ট্যাগ দিয়ে করতে পারেন, ফলাফল সেমই আসবে। হ্যাঁ। আমি দেখাচ্ছি যে আপনি যা শিখেছেন এবং তার সাথে অনলাইনে করলে আপনার টুকটাক কিছু পার্থক্য থাকবে, বাট ওই পার্থক্যটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। এখন পার্থক্যটা কোথায়, আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে পার্থক্যটা দেখাই। আমি যেটা করিয়েছি আর অনলাইন থেকে যেটা পাচ্ছেন, এটার পার্থক্যটা কোথায়। এই যে দেখেন এটা, হ্যাঁ, এটার পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হলো, এই যে দেখেন আইএমজি আরম্ভ শেষ, তাই না? তারপর হচ্ছে এসআরসি ইকুয়াল টু এটা, একটুকু আমরা পাচ্ছি, সবকিছু সেম, শুধুমাত্র এই জিনিসটা এক্সট্রা। অল্টার ইকুয়াল টু ফ্লাওয়ার্স ইন চাইনা। অল্টার, একটা অল্টার ট্যাগ দিয়েছে, ঠিক আছে। অল্টার ট্যাগ দিয়েছে ফ্লাওয়ার্স ইন চাইনা। তো এখন এই অল্টার ট্যাগ ছাড়াও কিন্তু কি হবে, অল্টার ট্যাগ ছাড়াও আপনার কোডিংটা হবে, অল্টার ট্যাগ ছাড়াও কিন্তু আপনার কোডিংটা হবে। কিন্তু কথা হলো, আপনি যদি অল্টার ট্যাগ যদি নেন তখন কি হবে, আমরা আমরা এখানে একটা অল্টার ট্যাগ আমরা দিতে পারি। অল্টার ট্যাগ দিলে দিলে কি হবে, অল্টার ট্যাগ দিলে এই যে ইমেজের নিচে এই ইমেজের নামটা এখানে চলে আসবে। হ্যাঁ। আমি একটা জিনিস দিয়ে দেখে আপনাদেরকে, এই আমি তো মনে করেন এখানে একটা অল্টার ট্যাগ দিচ্ছি, এই যে ফুড ডট জিআইএফ। আচ্ছা এটা না, মনে করেন চিকেন, চিকেন এই যে চিকেন ডট পিএনজি, তাই না? চিকেন ডট পিএনজি হাইড ওয়ার্ড এটা, আমি জাস্ট এই ওয়ার্ডের শেষ আমি দিয়ে দিচ্ছি অল্টার, ALT। অল্টার, অল্টার ইকুয়াল টু কত, অল্টার ইকুয়াল টু আমি দিলাম যে KFC চিকেন, ঠিক আছে। এই যে আমরা যখন ইনভার্ট কোডটা দিলাম আমাদের সবগুলো কি হলুদ হয়ে গেল। আমরা কোডিং দেখে বুঝতে পারছি যে আমাদের কোডটা সঠিক আছে, ঠিক আছে। মানে একটা জীবন্ত হয়ে যাবে কোডিংটা। দেখেন এই একটা ইনভার্টেড কমা দেওয়ার আগ পর্যন্ত কিরকম ছিল, একটু মৃত ছিল। বাট যখনই আমি একটা ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, পুরো কোডিংটা জীবন্ত হয়ে গেল। হ্যাঁ। তাহলে অল্টারটেক জিনিসটা কি, দেখুন,
অল্টারনেট হলো এখন কেএফসি চিকেন এই জিনিসটা চলে আসবে এখানে, এটা নিচে কেএফসি চিকেন চলে আসবে। এটা তো চলে আসার কথা কেএফসি চিকেন। আচ্ছা আমি দেখতেছি, ধরুন অল্টার, আমরা যদি এখানে ক্লোজিংটা বাদ দিই, ফ্লাওয়ার্স ইন চায়না, কেএফসি চিকেন, তাই না? আচ্ছা এটা আসতেছে না মনে করেন, হ্যাঁ। আমরা আপাতত এটা ইয়ে না করে আমরা আর একটা নতুন ইমেজ নিয়ে আসি এবং সেই নতুন ইমেজের মধ্যে আমি একটা অল্টার অল্টার ট্যাগ দিই। আপনারা দেখেন, মনে করেন আমি একদম শেষে চলে গেলাম, শেষে গিয়ে আমি একটা নতুন ইমেজ নিয়ে আসি। নতুন ইমেজ কোনটা নিয়ে আসবো? মনে করেন sb.png, হ্যাঁ, sb.png এই ইমেজটাকে নিয়ে আসবে। তাহলে কোডিং কি? আইএমজি, তারপর হলো আইএমজি আরম্ভ, আইএমজি একটা একটা ক্লোজিং ট্যাগ, তাই না? ক্লোজিং ট্যাগের পর সে পারে কি হবে? আইএমজি, সরি এখানে না, আইএমজি এসআরসি ইকুয়াল sb.png, তাই না? sb.png, তারপর আমরা কি কি দিলাম? তারপর হচ্ছে আমি অল্টার ট্যাগ দেবো, তাই না? আচ্ছা sb.png এটুকু দিলে তো আমাদের একটা কোডিং, একটা ইমেজটা চলে আসার কথা। আমি আগে এটা দেখি আসছে কিনা। আসছে, তাই না? এখন এই ইমেজের নিচে আমরা কি দেবো? একটা অল্টার ট্যাগ দেবো। এখন অল্টার ট্যাগ দেওয়ার কি জন্য এখানে আমরা কিরকম দেবো? alt ইকুয়াল আমেরিকান বার্গার, ঠিক আছে? অল্টার ট্যাগ দিলাম আমেরিকান বার্গার। তাহলে দেখেন এটা হয়েছে কিনা অল্টার ট্যাগ। যাই হোক, কোনো কারণে এটা এই মুহূর্তে আসতেছে না। আমাদেরকে পুরা না আসলে যেটা করতে হবে, সবকিছু মুছে দিয়ে আবার নতুন করে করতে হবে। এখন আমেরিকান বার্গার আমাদের কোডিং এ দেখাচ্ছে কোডিংটা ঠিক আছে, কিন্তু আমাদের আউটপুটে কোনো কারণে সে আউটপুটটা কি এখানে ইয়াটা আসতেছে না। তো যাই হোক, এটা এখন না আসলে এটা পরে আসবে। এখানে জাস্ট এটার নিচে ছবিটির নিচে ছবিটার নাম বসবে। এটা হচ্ছে অল্টার ট্যাগ। আমি অল্টার ট্যাগটা জিনিসটাকে আমি আপনাদেরকে ভালো করে বুঝাই। মনে করেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি যান, হুম, যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি যান, তখন কি হয়? ছবির নিচে ছবিটার নাম থাকে, ওটা হচ্ছে অল্টার ট্যাগ, ঠিক আছে? আপনি ছবির নিচে যে এটা দেখবেন, প্রত্যেকটা ছবির নিচে, ঠিক আছে, যে কোনো একটা ছবির নিচে এভাবে নাম থাকে না? ওই নামটা হচ্ছে কি অল্টার ট্যাগ, ঠিক আছে? যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা কোডিংটা আমি করলাম, করার পর আমার এই মুহূর্তে আসতেছে না, বাট আমার কোডিংটা ঠিক আছে। তো এটা কি? তো এখন অল্টারটেক জিনিসটা কি সেটা আপনি মনে করেন এই মুহূর্তে আপনি বুঝতেছেন না, হ্যাঁ। কিন্তু এই আপনি গুগলে সার্চ করলেন, সার্চ করে আপনি যে কোডিংটা পাইছেন সেটার মধ্যে অল্টারটেক আছে, ঠিক আছে? তো এটা দেখে তো আপনি বুঝতে পারবেন যে আমার মূল কোডিং হচ্ছে এটা, আইএমজি, এটা এটুকু হচ্ছে আমার মূল কোডিং। এই মূল কোডিং এর মধ্যে আমি আমি কি করতে পারবো? একটা অল্টারটেক দিতে পারবো। আবার একটা কি করতে পারবো? আমি ছবিটার সাইজ ছোট বড় করতে পারবো, হ্যাঁ। এই যেমন দেখেন এই ছবিটা sb.png, এই যে ছবিটা আমি যদি চাই যে ছবিটাকে আমি ছোট করব বা বড় করব, আমরা তো এটাও এখান থেকে করতে পারবো। এই ছবিটাকে আমি ছোট করব, তাই না? তো ছোট করলে আমি কি করব? এটার পাশে ওয়াইট ওয়াইট ইকুয়াল টু কত? মনে করেন 300, হ্যাঁ। তারপর হাইট ইকুয়াল 200, ঠিক আছে? তাহলে দেখেন ওয়াইট ইকুয়াল টু 300, হাইট ইকুয়াল টু 200। এই যে দেখেন এটা এটা ছোট হয়ে গেল। আমি যদি আরো যদি ছোট ছোট করতে চাই, 100/50, তাহলে আমি ওয়াইট দিলাম কত? 100, আর হাইট দিলাম 50। এটা একদমই ছোট্ট একটা ছবি ছবি হয়ে যাবে, ঠিক আছে? ছোট্ট একটা এটা ছবি হয়ে যাবে, ছোট্ট একটা কি ছবি হয়ে গেল। ওকে।
তো এখন দেখেন এই যে আমাদের মূল কোডিং কোনটা, মূল কোডিং হচ্ছে এটা। হ্যাঁ, কোনটা? আইএমজি, এসআরসি, তারপর কি এই যে শেষ আইএমজি আর মানে ইমেজের একটা কোড নেবে, এটার মধ্যে এসআরসি এত। এটাই হচ্ছে আমাদের মূল কোডিং। এই মূল কোডিং এর পাশে কি থাকবে? আমি একটা অল্টার ট্যাগ বসালাম, আমি ওয়াইড করলাম, আমি হাইট দিলাম। হ্যাঁ, এর বাইরে আমি আরো অনেক কিছু আমি দিতে পারি। তাহলে ইমেজের মূল কোডিং কোডটুকু এটা বুঝতে হবে। এবং এগুলো হচ্ছে এক্সটেনশন। এই যে আপনি একটা অল্টার ট্যাগ চাইলে আপনি বসাতে পারেন, চাইলে নাও বসাতে পারেন। আপনি এটার ওয়াইড এবং হাইট আপনি ঠিক করে দিতে পারেন, চাইলে ঠিক নাও করে দিতে পারেন। হ্যাঁ, তো আপনি যখন নেট থেকে যখন বিভিন্ন কোডিং গুলো নিবেন তখন দেখবেন যে সেই কোডিং গুলোতে এই যে অল্টার ট্যাগ দেওয়া আছে, ওয়াইড দেওয়া আছে, হাইট দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলো দেখে কনফিউজড হবেন না। আপনার মূল বিষয়টা, ফান্ডামেন্টাল বিষয়টা যদি আপনার স্ট্রং থাকে, যে ইমেজের মূল কোডিং কোনটা, সেই জিনিসটা যদি আপনি পরিপূর্ণভাবে যদি বুঝতে পারেন, এই যেমন ইমেজের মূল কোডিং হচ্ছে এইটা, এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে, এই ফান্ডামেন্টাল বিষয়টা যদি আপনি একদম ক্লিয়ার করে বুঝেন যে এটা হলো ইমেজের মূল কোডিং, আমি ইমেজের জন্য একটা ক্লোজিং ট্যাগ নেব, এসআরসি ইকুয়াল টু এই ইমেজের নামটা, ব্যাস এটি হলো আমার ইমেজের মূল কোডিং। হ্যাঁ, আর বাকি যে বিষয়গুলো থাকবে এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো দিলেও সমস্যা নাই, এগুলো এগুলো প্রয়োজন আমি দেবো, না হলে এগুলো দেওয়ার দরকার নাই। ঠিক আছে? তারপর তারপর আমি কি করব, এটাকে মনে করেন আমি ইমেজটাকে আমি লিঙ্ক বানাবো। আমি চাচ্ছি এই ইমেজের মধ্যে মধ্যে কেউ যদি ক্লিক করে, সে মনে করেন ফাইবারে চলে যাবে, হ্যাঁ, বা ফেসবুকে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমি কি করবো, এখানে একটা আমি এখানে একটা এ দিয়ে, দুই পাশে এ দিয়ে আমি কি করব, একটা লিঙ্ক আমি তৈরি করব। এ এ তাই না? এরপর কি HREF, ওকে, ইকুয়াল www. মনে করেন গুগলে চলে যাবে, google.com, ব্যাস। তাই না? আমি একটা লিঙ্ক এখানে যুক্ত যুক্ত করে দিলাম। তাহলে দেখেন আমার এই জিনিসটা লিঙ্ক হয়ে গেল, এই লিঙ্কে ক্লিক করলে যে কেউ গুগলে চলে যাবে। ঠিক আছে না? আচ্ছা, নট ফাউন্ড কেন কেন দেখাচ্ছে? তার কারণ হচ্ছে আমরা যখনই কোনো লিঙ্ক দেব তখন আমাদেরকে মূল মানে পরিপূর্ণ লিঙ্কটা দিতে হবে। দেখেন দেখেন, গুগলের পরিপূর্ণ লিঙ্কটা কি? https:// এটুকু সহ দিতে হবে, https:// ঠিক আছে? এই যে, কারণ শুধু গুগল বললে এটা চিনবে না। https:// আমরা যখন শুধু গুগল লিখি, আমাদের ব্রাউজার আমাদের পক্ষ থেকে এই জিনিসগুলো নিচ থেকে লিখে দেয়। হ্যাঁ, তো দেখুন এই যে, ঠিক আছে না? এই যে আমি রিলোড করলাম, রিলোড করার পর যখন আমি এখানে ক্লিক করব তখন গুগল চলে আসবে। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে একটা কমপ্লেক্স কোড কিভাবে হয়। হ্যাঁ, তারপর এই যে একটা সিম্পল একটা ইমেজের কোডকে আমি কি করলাম, অনেক কমপ্লেক্স করলাম। আমি সেই ইমেজের মধ্যে অল্টার ট্যাগ দিলাম, সেই ইমেজের মধ্যে হোয়াইট দিলাম, হাইট দিলাম, আবার সেই ইমেজের দুই পাশে কি করলাম, আমি এই কি করলাম, আমি আহ, মানে ইয়া দিলাম, কি বলে, মানে লিঙ্ক করলাম। আচ্ছা, লিঙ্ক করার পর আমি এটাকে নিয়ে মনে করেন আরো কাজ আমি আমি করতে চাই। তো দেখেন, আমি আরো কাজ করার জন্য এটা আমি মনে করেন এটাকে আমি মার্কিউ করব। তাহলে আমি মার্কিউর একটা কোডিং দিই, মার্কিউ আরম্ভ। হ্যাঁ, এই কোডিং গুলোকে চাইলে আপনি একটু ভাঙতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। মনে করেন এখানে এসে আপনি ভাঙেন এটা, তো এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কোনো কোনো অসুবিধা নেই। তো মার্কিউ আরম্ভ, এখানে আমার আমার মার্কিউ শেষ। মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ। ঠিক আছে না? তারপরে যদি আমরা এখানে রিলোড করি, দেখেন এই যে এই জিনিসটা মার্কিউ হচ্ছে। হ্যাঁ, তাই না? তার মানে আমরা একটা টেক্সটকেও মার্কিউ করতে পারি, আবার আমরা একটা ইমেজকেও মার্কিউ করতে করতে পারি। ওকে, এই যে ইমেজটা ভেবে মার্কিউ হচ্ছে। তাহলে একটা সিম্পল কোডিং এর ক্ষেত্রে, একটা আমাদের মূল কোডিংটা ছিল একটা ইমেজ, সেই ইমেজের মধ্যে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট যুক্ত করলাম, আবার দুই পাশে আমি লিঙ্ক যুক্ত করলাম, আবার দুই পাশে আমি মার্কিউ যুক্ত করলাম। তাই না? তো এইভাবে আমরা যে কোনো একটা সিম্পল ইমেজকে, সিম্পল একটা কোডিংকে অনেক কমপ্লেক্স কোডিং এ আমরা পরিবর্তন করতে পারি। তো এখন আপনি অনেক কমপ্লেক্স কোডিং আপনি কখন বুঝবেন? যখন আপনি সিম্পল বিষয়টা, মৌলিক বিষয় নিয়ে যখন আপনার কনসেপ্টটা 100% যখন আপনার ক্লিয়ার থাকবে। হ্যাঁ, তাহলে মৌলিক বিষয় কোনটা? এই যে ইমেজের কোডিং হচ্ছে আইএমজি, এটা হলো সিম্পল আপনার কি কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে এটার পাশে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার মূল কোডই হচ্ছে IMG.SRC। এটা এটার পাশে যুক্ত হয়েছে কি, এটা যুক্ত করেছে কি জন্য, এটা একটা অ্যাট্রিবিউট অল্টার ট্যাগ যুক্ত করেছে। তারপর ওয়াইড এবং হাইট দিয়েছে, এটা ওয়াইড এবং হাইট নির্ধারণ করার জন্য।
তারপর এখানে মার্কিও দিয়েছে এটাকে চলমান করার জন্য। এর বাইরে চাইলে আপনি আরো অনেক কিছু আপনি দিতে পারবেন এবং আপনি সেই জিনিসগুলো বুঝবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কিসের মতো, একটা মানে বাঁধাকপির মতো বা একটা পেঁয়াজের মতো। ঠিক আছে, একটা বাঁধাকপির মতো। আপনি একটা পাতা খুলবেন, দেখবেন যে ভিতরে আরেকটা পাতা, আরেকটা পাতা খুললে আরেকটা পাতা, এভাবে কি পাতা খুলতেই থাকবেন। হ্যাঁ, এইভাবে বাঁধাকপির মতো আপনি কি করতে পারবেন, যে কোনো একটা কোডিংকে আপনি আবৃত করতে পারবেন। তো এখন সিম্পলি যদি যে কেউ যদি এরকম একটা কোডিং দেখে, এটা কিন্তু কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ জিনিসটা বুঝতে পারবে না, মনে করবে যে হিবিজিবি হিবিজিবি অনেক কিছু লিখে রাখছে। কিন্তু আপনি কোডিং বুঝেন, আপনি একজন কোডার। এখন আপনি প্রত্যেকটা জিনিস পরিপূর্ণভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। একদম মানুষ ইতিহাস যেভাবে পড়ে, আপনি সেভাবে গল্প এবং ইতিহাস যেভাবে পড়ে, আপনি একটা গল্পের মতো করে এই জিনিসটা আপনি পড়তে পারবেন। এই গল্পের মূল মূল নায়ককে, এই গল্পের মূল নায়ক হচ্ছে আইএমজি, তাই না, ESRC SB.PNG, ও হচ্ছে কি মূল নায়ক, তাই না? তাহলে আমরা প্রথমে ওকে নিয়ে আসলাম ইমেজটাকে, তারপর আমরা কি করলাম, এটার হাইড ওয়াইড দিলাম, এটার অল্টার টেক্সট দিলাম, আবার এটাকে লিঙ্ক করলাম, আবার এটাকে মার্কিং করলাম, তাহলে কেন্দ্রবিন্দু তো হচ্ছে কে, ও। ওকে, তো এখন বিষয় হচ্ছে কোডিং গুলো বোঝা। এখন এই যে HTML যদি আপনি দিয়ে খুব ভালোভাবে যদি কয়েকটা 10টাও যদি ওয়েবসাইট আপনি তৈরি করেন, তখন আপনি কি করবেন, তখন আপনি যে কোনো কোডিং বুঝবেন। যে কোনো কোডিং বুঝবেন কিভাবে, মনে করেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে আপনি গেলেন, মনে করেন আমাদের মানে যে কোনো একটা 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 ওয়েবসাইটে আপনি আপনি গেলেন। হ্যাঁ, যাওয়ার পর আপনি সেই ওয়েবসাইটের এসটিএমএল অংশে আপনি ঢুকতে পারবেন। এই ওয়েবসাইটটা যে HTML কোড দিয়ে তৈরি, আপনি সেই HTML কোডগুলোর ভিতরে আপনি ঢুকতে পারবেন। ঢুকার পর আপনি সবগুলো কোড আপনি দেখবেন। যেমন এখানে যে ওয়েবসাইটটা, এটার HTML কোডে যদি আমি যাই, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যাব এডিট, সরি, আমরা ইনস্পেক্টে যাব, নিচে হলো ইনস্পেক্ট। এই যে দেখেন, এটা এই যে কোডিং গুলা, হাজার হাজার লক্ষ লক্ষ কোডিং। হ্যাঁ, এখন এই কোডিং গুলো এখন আপনি দেখলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে কোডিং গুলা কি লেখছে, কি লেখছে, কেন লেখছে, কিভাবে লেখছে। হুম, এই যে দেখেন, হেড আরম্ভ, হেড শেষ, তাই না? বডি আরম্ভ, একদম নিচে বডি শেষ, তাই না? বডির পরে হচ্ছে কি এটা, স্ক্রিপ্ট টাইপ ইকুয়াল টু এত। হ্যাঁ, আবার এখানে দেওয়া হচ্ছে ডিপ, ডিআইবি ডিপ, ক্লাস, এটা সেটা, এগুলো হচ্ছে CSS এর কোডিং। তো এই যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আর অনেক কিছু দিয়ে। হ্যাঁ, কিন্তু এখন আমাদের এটার মৌলিক বিষয়টা কি, মৌলিক বিষয়টা হচ্ছে HTML। একটা বিল্ডিং তৈরি করার সময় সেই বিল্ডিং এর কি করতে হয়, প্রথমে পিলার, মানে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। হ্যাঁ, একটা পিলার তুলতে হয় চারপাশে, পিলার তুলে বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করতে হয়। এই যে পিলার তুলে যে স্ট্রাকচার তৈরি করা, এটি হচ্ছে HTML দিয়ে। তাহলে একটা ওয়েবসাইটের একদম মৌলিক স্ট্রাকচার তৈরি করা হয় HTML দিয়ে। তারপর আপনি দেওয়াল দিবেন, দেওয়াল দিয়ে ওটাকে রং করবেন, ওটা হলো CSS। তারপর আপনি বিল্ডিং এ ইলেকট্রিক বাতি লাগাবেন। হ্যাঁ, এটা হচ্ছে কি, মনে করেন জাভাস্ক্রিপ্ট। তারপর আপনি বিল্ডিং এ এই বিভিন্ন সুবিধা যুক্ত করবেন, অ্যালার্ম অ্যালার্ম লাগাবেন, কলিং বেল লাগাবেন, এই লাগাবেন, সে লাগাবেন, এরকম অনেক অনেক কিছু, অনেক অনেক কিছু দিয়ে অনেক অনেক কিছু যুক্ত করা যায়। তাহলে আমরা যদি তুলনা করি, যে ওয়েবসাইট তৈরি করা হলো একটা বাড়ি তৈরি করার মতো। কি করার মতো, একটা বাড়ি নির্মাণ করার মতো। একটা বাড়িতে আমরা প্রথমে স্ট্রাকচার তৈরি করি, মৌলিক স্ট্রাকচার, সে মৌলিক স্ট্রাকচার তৈরি হবে কি দিয়ে, HTML দিয়ে। ওকে, তারপর এটাকে আমরা ডেকোরেট করার জন্য করব CSS। তারপর কি করবে, এটাকে আমরা জাভাস্ক্রিপ্ট, এটাকে আরো অনেক অনেক কিছু দিয়ে এটাকে আপনি করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি যেটা বলছিলাম, যে অনলাইন থেকে বিভিন্ন কোডিং গুলো নেওয়া প্রসঙ্গে। তো এখন অনলাইন থেকে কোডিং গুলো নেওয়ার দরকারটা কি, সবগুলো কোডিং তো মুখস্থ করে করে ফেললেই হয়। যতগুলো কোডিং আছে সবগুলো তো মুখস্থ রাখলেই হয়, অনলাইন থেকে নেওয়ার দরকারটা কি? আমিও বলি অনলাইন থেকে নেওয়ার দরকার নাই, সবগুলো কোডিং আপনি মুখস্থ করে ফেলেন। সবগুলো কোডিং কি, যেমন ইমেজের জন্য IMG, তারপর এই ভিডিওর জন্য ভিডিও কোডিং। হ্যাঁ, অনেক অনেক কিছু আপনি এটা মুখস্থ, সবগুলো মুখস্থ টুখস্থ করে রাখবেন। এখন প্রবলেম হচ্ছে, যারা মনে করেন সুপার হিউম্যান, তারা হয়তো বছরের পর বছর এই জিনিসগুলো তাদের মুখস্থ থাকবে। কিন্তু যারা সাধারণ মানুষ, আমার মতো যারা সাধারণ মানুষ, তাদের কাছে এই জিনিসগুলো মুখস্থ থাকবে না। এবং দুনিয়ার কোনো মানুষের কাছেই কি এই জিনিসগুলো মুখস্থ থাকবে না, মুখস্থ থাকার কথা না, মুখস্থ থাকার কোনো কারণ নেই। আর মুখস্থ করে টাকার দরকারই নেই। এত কষ্ট, এত প্রেশার আমি আমার ব্রেনকে কেন দিব? তো যে কোনো জিনিস যখনই আপনি আটকে যাবেন, তখন আপনি গুগলে সার্চ করে সেই কোডিং গুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন, আমি যদি একটা লেখাকে কালার করতে চাই, এই যে আপনি এখানে আসছেন, এখানে আসার পর আপনি চিন্তা করছেন যে আমি এই লেখাটাকে আমি কালার করতে চাই, কি করবো, আমি সবুজ কালার করব। তার মানে টেক্সট কালারকে, টেক্সট কালার, তাই না? তাহলে আপনি এখানে লেখেন HTML কোড ফর টেক্সট কালার, তাই না?
তাহলে আপনি দেখেন, দেখলে এখন আপনি নিজেই আপনি বুঝতে পারবেন কোনটা টেক্সট কালারের কোড। এখানে বলতেছে টেক্সট কালার করার জন্য এখানে দুইভাবে দেখাচ্ছে। একটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এটা না, আমরা দেবো টেক্সট কালার বা ফন্ট কালার। হ্যাঁ, আমরা দেবো হলো ফন্ট কালার, HTML কোড ফর ফন্ট কালার লিখে সার্চ করবেন। তাহলে এই যে ফন্ট কালারের কোডটা চলে আসলো। ফন্ট আরম্ভ ফন্ট শেষ, তার মাঝখানে কি, এই যে কোডিংটা। হ্যাঁ, তো এইভাবে দেখলে আপনার জিনিসটা, আপনার একটুকু দেখলে আপনার মনে পড়ে যাবে যে কালারের জন্য কোডটা কি। ওকে, তো আশা করি আপনি 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 বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যতই মুখস্থ করেন না কেন এই জিনিসগুলো মুখস্থ থাকবে না, এই জিনিসগুলো আপনি ভুলে যাবেন। তো সেই জন্য আপনি যে কোনো জিনিস পরবর্তীতে অনলাইন থেকে আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন। কিন্তু মৌলিক যে বিষয়গুলো সেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। মৌলিক বিষয়গুলো কি দেখেন, মৌলিক বিষয়গুলো কি, মৌলিক বিষয়গুলো হলো এই যে হেডিং এর জন্য H1, প্যারাগ্রাফের জন্য P, ভিডিওর জন্য ভিডিও, তাই না, অডিওর জন্য অডিও, মার্কের জন্য মার্কেও, লিঙ্কের জন্য পেজ ব্রেকের জন্য PR, ইমেজের জন্য IMG। হুম, তারপর বোল্টের জন্য B, ইটালিক I, আন্ডারলাইন ইউ, পেজ ব্রেকের জন্য PR। ঠিক আছে, তারপর টেক্সট কালারের জন্য ফন্ট, টেক্সট কালার এর জন্য কি হবে, এই যে ফন্ট আরম্ভ ফন্ট শেষ, তারপর কি এটা কি হবে, কালার, কালার ইকুয়াল টু রেড, তাই না। এই যে ফন্ট ফন্ট ট্যাগের মধ্যে আমরা কালার কালার যুক্ত করবো, এটা হচ্ছে টেক্সট কালার। আর এই যে এই জিনিসগুলো সহজ করে আপনি এভাবে মনে রাখবেন, একটুকু মনে থাকলে বাকিটুকু আপনার মনে থাকবে। যেমন H1 কি, H1 হচ্ছে এই H1 আরম্ভ, তারপরে কি H1 শেষ, তাই না, মাঝখানে হচ্ছে লেখা। তাহলে এই জিনিসটা মনে রাখা, যে কথায় অনেক লম্বা জিনিস সেটা আপনার মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট H1 শব্দটাকে মনে রাখেন, তাহলে বাকিটুকু অটোমেটিকলি আপনি লিখতে পারবেন। প্যারাগ্রাফের জন্য পি, পি আপনার মনে থাকলেই হবে। তাহলে কি হবে, আমরা কোনো প্যারাগ্রাফ যখন আমরা লিখবো, পি আরম্ভ, তারপর পি শেষ, তাই না, পি আরম্ভ পি শেষ, আর মাঝখানে অনেক কি বিজিবি, ব্যাস হয়ে গেল। তারপরে ভিডিওর জন্য কি, ভিডিও আরম্ভ ভিডিও শেষ, মাঝখানে মাঝখানে অনেক কিছু, আমরা সেটা বুঝবো, লিখতে পারবো। তাহলে এই যে মৌলিক যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনি মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এগুলো সহজ জিনিস। হেডিং এর জন্য H1, প্যারাগ্রাফের জন্য P, ভিডিওর জন্য ভিডিও, অডিওর জন্য অডিও, মার্কিউর জন্য মার্কিউ, লিঙ্কের জন্য হ্যাঁ, এই যে এই জিনিসটা আপনার, এই জিনিসটা আপনার মনে রাখবেন, তাহলে আপনার বাকিটুকু আস্তে আস্তে মনে পড়ে যাবে। যেমন আরম্ভ, এ শেষ, তাই না, শেষ। তারপর কি করতে হবে, ওপেনিং ট্যাগের মধ্যে HREF, হ্যাঁ, HREF ইকুয়াল টু ইনভার্টেড কমা, তারপরে কি https://www.fiverr.com, HTTPS কিন্তু দিতে হবে, হ্যাঁ লিঙ্কের সাথে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তাহলে এই যে লিঙ্ক, আমরা লিঙ্কটা কিন্তু দিলাম, আরম্ভ শেষ, এর মাঝখানে হচ্ছে HREF এটা। হুম, তো আপনি জাস্ট এটা সিম্পলি আপনি মুখস্থ রাখবেন, আর বাকিটুকু আপনার মানে এটুকু আপনি মনে রাখবেন HREF। আর ইমেজের জন্য কি, সোর্স SRC, ভিডিওর জন্য কি, ভিডিও। আবার আবার ভিডিওর জন্য কন্ট্রোলস দিতে হবে, অডিওর জন্য কন্ট্রোলস দিতে হবে। আবার ভিডিও এবং অডিওকে আপনি কি করতে পারবেন, সাইজ ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো আপনার মোটামুটি, এটা হচ্ছে কান আর এটা হচ্ছে মাথা, কান টানলে মাথা আসবে, মাথা মনে থাকবে। হ্যাঁ, তো আপনার কাজ হলো এই জিনিসগুলোকে মুখস্থ করে রাখা। এই হেডিং এর জন্য H1, প্যারাগ্রাফের জন্য P, ভিডিওর জন্য ভিডিও, অডিওর জন্য অডিও, এই জিনিসগুলোকে মুখস্থ করে রাখা। তো যদি কখন আপনি ভুলে যান, মনে করেন আজ থেকে 3 মাস পরে আপনি HTML ইউজ করতে বসছেন, আপনার মনে আছে শুধুমাত্র লিঙ্কের জন্য হলো কিন্তু বাকিটুকু মনে নাই, HREF ইকুয়াল টু এগুলো মনে নাই, তখন আপনি একটু সিম্পলি গুগলে সার্চ করে নেবেন HTML কোড ফর লিঙ্ক, ব্যাস আপনার মনে পড়ে যাবে সবকিছু। HTML কোড ফর লিঙ্ক, HTML কোড ফর লিঙ্ক, এই যে এখান থেকে হলেই আপনার সবকিছু এখান থেকে মনে পড়ে যাবে। এই যে HREF URL, তাই না, লিঙ্ক টেক্সট, ব্যাস এইটা দেখলে কিন্তু আপনার মনে পড়ে যাচ্ছে। ওকে, লিঙ্ক। তো
তো লিঙ্কের মাঝখানে আবার আমরা দেখতে পাচ্ছি এটা কি, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের সেই অ্যানকর টেক্সটটা, তাই না? অ্যানকর টেক্সট, এই যে লিঙ্কের মাঝখানে আমরা কি কি দিতে পারবো, আমরা দিতে পারবো এখানে অ্যানকর টেক্সট। যাই হোক, আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথায় গেল এটা? ওকে, অ্যানকর টেক্সট আমরা দিতে পারবো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এসটিএমএলটা কঠিন না, এসটিএমএলটা সহজ, কিন্তু আপনি আপনি মনে রাখবেন কোন বিষয়গুলো, আপনি মনে রাখবেন ফান্ডামেন্টাল বিষয়গুলো। হ্যাঁ, আর ফান্ডামেন্টাল বিষয়ের পরে যে বিষয়গুলো সেগুলো আপনি একটু নেটে সার্চ করলে আপনি পারবেন। এবং আপনি যদি লেগে থাকেন যে কোনো একটা বিষয় নিয়ে, আপনি এটা করে ফেলতে পারবেন। কারণ সকল কোডিং নেটে দেওয়া আছে। কিন্তু নেটে দেওয়া থাকলেই আপনি নেট থেকে নিয়েই যে আপনি কোডিং করে ফেলবেন সেই অবস্থায় নেই। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? সকল কোডিং নেটে দেওয়া আছে, কিন্তু যদি আপনি না বুঝেন, কেউ যদি না বুঝে কোনোভাবেই সে কোডিং গুলোকে ব্যবহার করতে পারবে না, কোনো কিছুই সে করতে পারবে না। ঠিক আছে? তো ফান্ডামেন্টাল বিষয়টা আপনি মুখস্থ মনে রাখবেন। আর এগুলো মনে রাখার বা মুখস্থ করার সবচেয়ে ভালো ওয়ে কি? ভালো ওয়ে হলো 10টা ওয়েবসাইট তৈরি করা। আপনি 10টা ওয়েবসাইট তৈরি করবেন, এবং সেই 10টা ওয়েবসাইটের মধ্যে আপনার এই জিনিসগুলোর জন্য কি থাকে একদম পরিপূর্ণভাবে যেন আপনার প্র্যাকটিস হয়। কোন কোন জিনিস? হেডিং, প্যারাগ্রাফ, ভিডিও, অডিও, মার্কিউ, লিঙ্ক, পেজ ব্রেক, ইমেজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, হ্যাঁ, টেক্সট কালার, এই সবগুলো জিনিসের জন্য আপনার পরিপূর্ণভাবে যেন কি হয়, প্র্যাকটিস হয়, তাই না? এর বাইরে তো আছে, এর বাইরে কি আছে? এর বাইরে হচ্ছে এমবেড টেক্সট, ঠিক আছে না? এমবেড কোড, এমবেড কোড থেকে ফ্রম ইউটিউব অ্যান্ড ম্যাপস অ্যান্ড ক্লক, তাই না? তাহলে আপনি এমবেড কোড নিয়ে আসবেন, ইউটিউব থেকে একটা এমবেড কোড নিয়ে আসবেন, গুগল ম্যাপ থেকে একটা এমবেড কোড নিয়ে আসবেন, ক্লক, হ্যাঁ, ওই যে একটা ক্লক নিয়ে আসবেন, ঘড়ি নিয়ে আসবেন। এভাবে আপনি অনেক ধরনের এমবেড কোড আপনি বাইরে থেকে নিয়ে আসতে পারবেন। ওকে। তারপর আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বিজি কালার, বিজি কালার, রেড, হ্যাঁ। এটা কি, এটা কোথায় হবে? বডির মধ্যে। ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় হবে? বডি, তাই না? বডি আরম্ভ, বডি আরম্ভ, শেষ, আর এটা হচ্ছে বডি। বডি আরম্ভ, বডি শেষ, তাই না? আর এটা হচ্ছে কি? বিজি কালার, রেড। আশা করি বুঝতে পেরেছেন, বিজি কালার, রেড। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেব, ব্যাকগ্রাউন্ড কালারটার ব্যাপারে একটু বলি। দেখেন, এই যে এখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, তাই না? এই যে অনেক বড় একটা কোডিং আমি পাইছি এটা, তাই না? কোনটা? এই যে আমি আমি নেট থেকে সার্চ করে বড় কোডিংটা আমি পেয়েছি। আমি যখন নেটে সার্চ করেছিলাম তখন আমি পেয়েছি যে এইচটিএমএল কোড ফর ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, দেখেন, এইচটিএমএল কোড ফর ব্যাকগ্রাউন্ড কালার, এইচটিএমএল কোড ফর ব্যাকগ্রাউন্ড কালার লিখে যখন আমি সার্চ করলাম, এই যে আমি পাচ্ছি এইচ ইকুয়াল টু স্টাইল। এটা তো, তাই না? আমি অন্য ভাবে পাচ্ছি। তো এখন দেখেন, এটা আমরা সিম্পলি আরো করতে পারি কি দিয়ে? বিজি কালার। দেখেন, আমি জাস্ট লিখবো বিজি কালার, বিজি কালার ইকুয়াল রেড, বিজি কালার ইকুয়াল টু রেড মানে বডিতে। ঠিক আছে? তাহলে আমি যদি এটা রিফ্রেশ করি, আমার কালারটা রেড হয়ে গেল। রেড হয়ে গেছে না? বিজি কালার, খুব সিম্পল কোডিং। তাহলে আপনি অনলাইন থেকে সার্চ করলে, তাহলে আমাদের মূল বেসিক হলো কি? বিজি কালার। বাট আপনি অনলাইন থেকে সার্চ করলে আমি একটু আগে যেটা পেয়েছি ওরকম একটু জটিল পাবেন। স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার ওভাবে পাবেন, ওভাবে দিলে হবে, হবে এভাবে দিলেও হবে। হুম। তো দেখেন, আমি বিজি কালার রেড না দিয়ে আমি গ্রিন দিলাম, কি হবে? আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাবে, যে গ্রিন, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের গ্রিন হয়ে গেল। তো আমাদের ওয়েবসাইটে হালকা একটা কালার দেওয়াটা সবচেয়ে সবচেয়ে ভালো। যেমন আমি যদি বিস্কিট কালার দিই, বিস্কিট, হ্যাঁ, কালার দুটো দিই, তাহলে কি হবে? এটা বিস্কিট কালার 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 হয়ে গেল, তাই না? আমি যদি লেমন কালার দিই, বিস্কিট লেমন, হ্যাঁ, আমি যদি লেমন দিলাম, তাহলে এটা কালারটা লেমন লেমন হয়ে যাবে। ওকে, তো ব্ল্যাক হয়ে গেল। লেমন, লেমন, আচ্ছা লেমনটা সে ইয়া করতেছে না।
আমি যদি ইয়েলো দিই, এটা ইয়েলো ইয়েলো হয়ে গেল। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য কি বিজি কালার, খুব সিম্পল একটা কোড, বিজি কালার। তাহলে আপনি আপনি জানেন, অনেক দিন পর আপনি কি এটা ভুলে গেছেন ব্যাকগ্রাউন্ড কালারটা, আপনি কোনো সমস্যা নেই, আপনি একটু গুগলে সার্চ করুন, গুগলে সার্চ করে আপনি কি পেয়ে যাবেন। তো গুগলে সার্চ করে আপনি হুবহু বিজি কালার তো পেতে পারেন, অথবা ওই যে স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার ইকুয়াল এরকমই পেতে পারেন। হ্যাঁ, তো আপনি মূল জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি নেট থেকে সার্চ করে সেই এলিমেন্টস গুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা সহজ কথা হলো, HTML এর যখন আপনি অ্যাডভান্সড কোডিং করবেন, কোডিং করতে আপনার ইন্টারনেটের সহযোগিতা প্রয়োজন হবে। গুগল থেকে আপনার বিভিন্ন কোডিং গুলোকে আপনাকে জানতে হবে, কিন্তু গুগল থেকে কোডিং গুলোকে যদি আপনি সার্চ করেন, সেগুলো ব্যবহার উপযোগী থাকবে না, বা সেগুলো অনেক কমপ্লেক্স হবে। এখন আপনি যদি মূল বিষয়টা না বুঝেন, তাহলে সেই কোডিং গুলোকে আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। সেই কোডিং গুলোর আশেপাশে উপরে নিচে অনেকগুলা অ্যাক্সেসরিজ থাকবে, কোনটা মূল বিষয় সেটি আপনার যদি আপনার ফাউন্ডেশন যদি ক্লিয়ার না থাকে, সেই জিনিসটা আপনি বুঝবেন না। ঠিক আছে, তাহলে এখন আমি যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, যে আপনি যদি আমার এই জিনিসটা বুঝেন, আমি এখানে যা যা করেছি এই সবগুলো যদি আপনি করেন, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে নেক্সট টাইম আপনার আর এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি সবগুলো আমার ক্লাস নোটসে দিয়ে দিচ্ছি। দাঁড়ান, আমি আমার নোটসে সবগুলো রাখি এবং এই সবগুলো জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট নিশ্চিত হবেন যে আপনি যে কোডিংটা তৈরি করেছেন এখানে সবগুলো জিনিস আছে কিনা। ঠিক আছে, আছে কিনা। এটা আপনি 10-12 বার 10টা ওয়েবসাইট তৈরি করেন, তারপর দেখবেন কি কোডিংটা আসলে সহজ জিনিস। আর কোডিং এর জন্য আপনার কি করতে হয় না কোনো, মানে কোডিংটা মূলত মূল বিষয়টা বুঝতে হয়, মূল বিষয়টা কোডিংটা বুঝতে হয়। ঠিক আছে, মূল বিষয়টা বুঝতে হয়। আর মূল বিষয়টা যদি বুঝে যান, আপনি ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আপনার নেট থেকে সার্চ করে আপনি করতে পারবেন। কিন্তু কেউ যদি জিনিসটা নাই বুঝে, তাহলে নেট তার কোনো কাজে আসবে না। ওকে, দেখুন আমি এখানে সবগুলো নোট করে দিচ্ছি আপনাকে। এই যে এখানে আমি সবগুলা দিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মূল জিনিস। ঠিক আছে, তো দেখেন আরো যে বিষয়গুলো, জিফ ব্যানার, কোনো কিছু বাদ গিয়েছে কিনা আমি দেখি। জিফ ব্যানার, অ্যানিমেশন, কমপ্লেক্স কোডিং, ব্যাকগ্রাউন্ড কালার, মার্কিউ, ইমেজ লিঙ্ক, টেক্সট কালার, সবকিছু আমি দিয়েছি। হ্যাঁ, তাহলে এই যে একটা HTML এর মধ্যে যা যা কিছু থাকে, এই সবকিছু নিয়ে আমি কি করতেছি, আমি আপনাদেরকে একটা আমি নোটসটা আমি দিয়ে দিচ্ছি, এবং আপনি নিশ্চিত থাকবেন যে আপনি যেই ইয়েটা আপনি করেছেন সেখানে এই সবকিছু আছে কিনা। আমি এগুলো কপি করতেছি, কপি করে আমি আরেকটা HTML, কোথায় কোথায়, HTML প্লাস নোটস ফর অল। ঠিক আছে, দিলাম। তো আমার এই সবগুলো জিনিস আমি এখানে দিলাম, আপনারা জাস্ট দেখবেন যে সবগুলো ইনক্লুড হয়েছে কিনা। হ্যাঁ, HTML এর প্রাথমিক প্রস্তুতি কি, HTML ফোল্ডার নিতে হবে ডেস্কটপে, রিনেম করতে হবে, এগুলো তো আপনারা বুঝবেন। হ্যাঁ, এই যে কখনো যদি ভুলে যান, এই জাস্ট আপনি, মানে আমার ক্লাসটা যদি কখনো আপনি ভুলে যান, তাহলে জাস্ট এই ইয়াগুলো দেখে দেখে আপনি করে ফেলতে পারবেন। এই যে আমার যে টেক্সটটা আছে, এই যে রিনেম করতে হবে নোটপ্যাড ফাইলটা index.html, তারপর ফোল্ডার অপশন থেকে ইয়াটা অফ করে দিতে হবে, তারপর নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এরপর দেখেন আপনি অডিও নিয়ে আসবেন, ভিডিও নিয়ে আসবেন, হেডিং নিয়ে আসবেন, এটা সেটা সব কিছু আপনি এখান থেকে নিয়ে আসবেন, তাই না। তারপর আমি দাঁড়ান, আমি এখান থেকে এই জিনিসগুলো একটু কপি করি, কপি করলাম, কপি করে দাঁড়ান আমি এখানে শুরুতে এগুলো দিই। ঠিক আছে, এই যে টেক্সট কালার আপনি শুধুমাত্র দেখবেন এই সবগুলো জিনিস আপনার ওয়েবসাইটে আসছে কিনা, বডি কালার, বিজি কালার আসছে কিনা, হেডিং আসছে কিনা, প্যারাগ্রাফ আসছে কিনা, ভিডিও, অডিও, মার্কিউ, হ্যাঁ, লিঙ্ক, তারপর হচ্ছে পেজ ব্রেক, ইমেজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বোল্ড ডি হবে, হ্যাঁ, পেজ ব্রেক, টেক্সট কালার, এমবেড কোড, এই সবগুলো এই আপনার এখানে আসছে কিনা। ওকে, এরপর আরো অনেক কিছু আছে এখানে। তাহলে আমি এই যে আমার ক্লাসের ইয়াটা, এটা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। রেস্ট্রিক্টেড, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি, হ্যাঁ, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি, ডান।
তাহলে আমি এটা আপনাদেরকে দিচ্ছি, কোথায় দেবো এটা? এটা আমি কোথায় দেব এটা আমি আমাদের ওয়েবসাইটে দিচ্ছি। ওয়েবসাইটের কোথায় দেব? ওয়েবসাইটের ইনফোতে দিচ্ছি। দেখেন, আউটসোর্সিং help.net/, দাঁড়ান আমি দিচ্ছি, ইনফো নামে একটা বাটন আছে, সেই ইনফো নামে বাটন আমি দিচ্ছি, একটু দাঁড়ান। HTML ক্লাস মানে লেকচার শিট, অথবা HTML ক্লাস নোটস। একটু ওয়েট করুন সবাই। তো অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে মাত্র তিনটা বা চার পাঁচটা পয়েন্ট করেছে, কয়েকটা ইমেজ নিয়ে আসছে, কয়েকটা প্যারাগ্রাফ লিখছে, এবং সে আমাকে দেখাচ্ছে যে স্যার দেখেন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি। আসলে তো আপনি ওয়েবসাইট তৈরি করেন নাই, মাত্র তিন চারটা পয়েন্ট আপনি ইনক্লুড করেছেন, ওইটার তো কোনো লাভ নেই। আপনি দেখবেন ওয়েবসাইট তৈরি করে সবগুলো পয়েন্ট আপনি ইনক্লুড করতে পেরেছেন কিনা। ঠিক আছে, সবগুলো পয়েন্ট আপনি ইনক্লুড করতে পেরেছেন কিনা। ওকে। দাঁড়ান, এইখানে আমি দিয়ে দিচ্ছি outsourcinghelp.net/info। ইনফো ইনফো হ্যাঁ, ইনফোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এডিট পোস্ট। এখানে দিলে জিনিসগুলো স্থায়ীভাবে থাকবে। হ্যাঁ, আমি দিলাম এখান থেকে HTML ক্লাস নোটস। ওকে, দিলাম এখানে লেকচার শিট। ওকে। হুম, হয়ে গেল। ঠিক আছে, দেখুন আপনারা কি এটা কিভাবে পাবেন? যাবেন outsourcinghelp.net/info, outsourcinghelp.net/info। ঠিক আছে, এই যে এটা পেয়ে যাচ্ছেন HTML ক্লাস নোটস, এখানে আপনারা ক্লিক করবেন HTML ক্লাস নোটস। হ্যাঁ, আমি কয়েকটা এন্টার দিয়ে দিই এখানে। যাক, এই যে HTML ক্লাস নোটস, হ্যাঁ এই যে এটা, এখানে ক্লিক করলে আপনারা জিনিসটা পেয়ে যাবেন। ওকে, তাহলে টোটাল HTML এর লেকচার শিটটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা জাস্ট এটার সাথে মিলাই দেখবেন আপনি সবকিছু করতে পেরেছেন কিনা। যেমন আপনি বডি কালার করতে পেরেছেন কিনা, হেডিং দিতে পেরেছেন কিনা, প্যারাগ্রাফ দিতে পেরেছেন কিনা, ভিডিও দিতে পেরেছেন কিনা, অডিও দিতে পেরেছেন কিনা, মার্কিউ দিতে পেরেছেন কিনা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ক্লাস নোটসে কিভাবে পাবেন। outsourcinghelp.net/info। ওকে, outsourcinghelp.net/info। আশা করি আপনারা এতটুকু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এই যে এখানে আপনারা HTML ক্লাস নোটসটা পেয়ে যাবেন। তো আমার আজকের মূল ক্লাসটা ছিল যে আপনি HTML এর যে কোডিং গুলা আপনি কিভাবে ভবিষ্যতে HTML-টাকে আরো ভালোভাবে অপারেট করবেন। সেই জন্য আপনার নেটের সহযোগিতা প্রয়োজন হবে, এবং নেটের সাথে যখন আপনি সার্চ করবেন আপনার আসলে পার্থক্য কি হবে, কিভাবে আপনি জিনিসটা বুঝে নেবেন। আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস, সেটা হলো এই আপনি যদি গুগলে সার্চ করেন HTML ট্যাগ লিস্ট পিডিএফ লিখে সার্চ করবেন, HTML ট্যাগ লিস্ট পিডিএফ। ওকে, HTML ট্যাগ লিস্ট পিডিএফ লিখে যদি সার্চ করেন আপনি অনেকগুলো পিডিএফ বাটন পাবেন। এই যে অনেকগুলো আপনি HTML এর কি পাবেন, এই মানে কোডিং পাবেন। হ্যাঁ, এই যে দেখেন HTML এর ট্যাগ পাবেন এই পিডিএফ ভার্সনে। তো আপনি এরকম একটা বা দুইটা আপনি পিডিএফ গুলো আপনি ডাউনলোড করবেন।
ঠিক আছে? এখন আপনি দেখেন যে এই জিনিসটা আসলে কি। এখানে যত রকমের এস্টিমেলের কোডিং আছে সকল এস্টিমেলের কোডিং এখানে দেওয়া আছে। আমি যেটা দেখিয়েছি তার মানে তো এইটাই শেষ তা না। হ্যাঁ, এর বাইরেও আরো অনেকগুলো কোডিং আছে, অনেকগুলো কোডিং আছে, কিন্তু সেই কোডিং গুলো আপনার এই মুহূর্তে লাগবে না। সেই কোডিং গুলো যে কোনো সময় চাইলে আপনি সেগুলো এক্সিকিউট করতে পারবেন, আপনার ফান্ডামেন্টাল জিনিসটা যদি স্ট্রং হয়। ঠিক আছে? এই যে এইগুলো আপনি ডাউনলোড করবেন। আচ্ছা, আমি এখানে ডাউনলোডের লিঙ্ক পাচ্ছি না, আমি আরেকটাতে যাচ্ছি। এই যে এটা, এই যে আপনারা দেখেন, এই যে এখানে অনেক কিছু দেওয়া আছে। এই যে দেখেন, বি ইকুয়াল টু কত, বোল্ড টেক্সট, তাই না? বি হলো টেক্সট বোল্ড করা। তারপর হচ্ছে কি, এ হচ্ছে অ্যানকর। তারপর বিগ নামে একটা আছে, বিগ। বিগ দিলে কি হবে, সেট টেক্সট সাইজ টু লার্জ দেন নর্মাল। হ্যাঁ, মানে লার্জ থেকে বিগ দিলে আমাদের কি হবে, কোন একটা টেক্সট লার্জ থেকে নর্মাল হবে। তাহলে আপনি এটা প্র্যাকটিস করে দেখেন, কোন একটা জিনিস লেখেন, লেখার পরে বিগ ট্যাগটা দেন। বিগ ট্যাগটা দিলে কি হবে, লার্জ থেকে নর্মাল হবে। বিআর দিলে কি হবে, পেজ ব্রেক হবে। হ্যাঁ, তারপর হবে এই যে ডিটি ইএম ফন্ট, ফন্ট দিলে কি হবে, তারপর ফর্ম দিলে কি হবে, ফ্রেম দিলে কি হবে। এই যে ফ্রেম, ফ্রেম দিলে স্পেসিফাইস এ ফ্রেম টু বি প্লেসড ইনসাইড এ ফার্ম। হ্যাঁ, ফ্রেম আমরা সিএসএস এ গিয়ে তৈরি করতে পারবো, এখানে এতটা ইম্পর্টেন্ট না। তারপর H1 দিলে কি হবে, H1 হেডার মানে বড় হেডার হবে, H2 দিলে একটু ছোট হেডার হবে। H6 পর্যন্ত আছে। হ্যাঁ, তারপর HR দিয়ে কি হবে, HR দিয়ে হবে লাইন উইথ হরাইজন্টাল গ্রাফিক্স। অনেক অনেক কিছু আছে, আমাদের এত কিছু সাধারণত আমাদের প্রয়োজন হয় না, আর এতগুলো কোডিং মুখস্থ রাখাও সম্ভব না। ঠিক আছে? যেমন ইউএল দিয়ে কি হবে, হ্যাঁ, আননাম্বারড লিস্ট, ইউ দিয়ে হবে। হ্যাঁ, এইভাবে অনেকগুলো কোডিং আছে। এই যে আমি দেখালাম, এতগুলো কোডিং আপনার মুখস্থ রাখা, মনে রাখা কোনোভাবেই কি সম্ভব, মানে অনেক কঠিন একটা ব্যাপার। তো সেই জন্য আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করে এরকম কোনো একটা এসটিএমএল ট্যাগ আপনি দেখবেন জাস্ট। হ্যাঁ, যে কোনো সময় প্রয়োজন হলো তো আপনি ডাউনলোড করে নিতে পারতেছেন। এসটিএমএল কোড পিডিএফ লিখে সার্চ করবেন, আপনি অনেকগুলো কোডিং পাবেন। আপনি যখন যেটা ইচ্ছে সেটা আপনি কি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এগুলো জাস্ট একটু দেখে নেবেন, জাস্ট আইডিয়ার জন্য। যে এসটিএমএল এর জগৎটা অনেক বড়। হ্যাঁ, আর আপনি কি এর বাইরে অনেক অনেক কিছু আছে, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য। বাট এই জিনিস, এতগুলো জিনিস একটা ওয়েবসাইটে লাগে না। বাট যখন যেটা লাগে তখন সেটা আপনি করে নিতে পারবেন। যেমন আমি একটা জিনিস দেখাই, আপনি চাচ্ছেন একটা ফর্ম তৈরি করতে। হ্যাঁ, এসটিএমএল কোডিং এর মধ্যে একটা ফর্ম তৈরি করতে। ফর্ম মানে সাবমিট ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, ফাদার্স নেম, মাদার্স নেম, এরকম একটা ফর্ম থাকে না ওয়েবসাইটে। এরকম একটা ফর্ম এসটিএমএল দিয়ে তৈরি করতে খুব ভালো কথা। তাহলে আপনি গুগলে সার্চ করেন এসটিএমএল কোড ফর ফর্ম, লিখে সার্চ করেন। এই যে দেখেন, একটা ফর্মের জন্য এসটিএমএল কোড আপনাকে দেখাবে। এই যে এরকম একটা ফর্ম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবমিট, মানে এই ঘরগুলো তো মানে খালি থাকবে, তাই না? এরকম একটা আপনি তৈরি করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবমিট, এরকম একটা ফর্ম আপনি তৈরি করবেন, সাবমিট ফর্ম। হ্যাঁ, তখন এই সাবমিট ফর্মের জন্য এটা কি হবে, ফর্ম আরম্ভ, ফর্ম শেষ, তাই না? ফর্ম আরম্ভ, ফর্ম শেষ, এবং মাঝখানে কি, এই যে দেখেন, ফর্ম আরম্ভ, ফর্ম শেষ, তারপর লেবেল, এটা হচ্ছে 1 নম্বর লাইন, লেবেল ফর এফ নেম, ফার্স্ট নেম, লেবেল। ঠিক আছে? এই জিনিসটাকে আপনি একটু কপি করেন, কপি করে এই জিনিসটাকে আপনি একটু কপি করেন, কপি করে আপনি একটু আপনার ওয়েবসাইটে নিয়ে যান, নিয়ে গিয়ে দেখেন এটা কি হয়। তারপর আপনি এটাকে নিয়ে একটু গবেষণা করেন যে আপনি একটা ফর্ম তৈরি করবেন। হ্যাঁ, করেন, এটাকে আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সেভ করলাম। করার পরে দেখেন, আমি একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ, অনলাইন থেকে, অনলাইনের সহযোগিতা নিয়ে। তাহলে দেখেন, একদম নিচে এই যে আমার একটা ফর্ম হয়ে গেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, তাই না? শুধুমাত্র দুইটা। তাহলে এখন ফার্স্ট নেম লাস্ট নেমের পরিবর্তে আমি যদি ফার্স্ট নেমের পরিবর্তে যদি লিখি হোয়াটস ইউর নেম, হ্যাঁ, ইউর নেম, তারপর এখানে লাগলাম ফাদার্স নেম। ঠিক আছে না? তারপর দেখেন এটা কি হয়ে গেল, ফাদার্স নেম, ইউর নেম, এটা হয়ে গেল। এই যে ইউর নেম, ফাদার্স নেম, তাই না? তো নিচে সাবমিট বাটনটা আসে নাই। তাহলে সাবমিট বাটনটা আসার জন্য কি করতে হবে, আমাকে আরেকটু, আপনি আরেকটু খুঁজেন নিচে সাবমিট বাটন আসার জন্য।
এই যে দেখেন, জাভাস্ক্রিপ্ট লেভেল এটা সেটা। হ্যাঁ, এখান থেকে আপনি এই জিনিসটা নেন, নিয়ে আপনি সাবমিট বাটনটা সহ এখানে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনি কোডিং গুলো নিবেন, নিয়ে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। এটা হলো বিষয়। মনে করেন আপনি একটা ক্যালকুলেটর তৈরি করবেন, এইচটিএমএল দিয়ে আপনি একটা ক্যালকুলেটর তৈরি করবেন, তাহলে আপনি গুগলে সার্চ করেন এইচটিএমএল কোড ফর ক্যালকুলেটর। তাহলে একটা ক্যালকুলেটরের জন্য আপনি এইচটিএমএল কোড পেয়ে যাবেন, এবং সেই কোডিং গুলো জাস্ট আপনি, যেমন এটা সিম্পল একটা ক্যালকুলেটর, হ্যাঁ, এই ক্যালকুলেটরের জন্য আপনি এইচটিএমএল কোডটা কি, এই এইচটিএমএল কোড হচ্ছে এটা। এই যে ডক টাইপ থেকে শুরু করে ডক টাইপ, হেড, এগুলো তো আমাদের আছে। আমরা শুধু বডি গুলো নেব, বডি বডি বডি, হেড, এই যে বডি, তাই না? এখান থেকে নেব বডির ভিতরে এই অংশটুকু নিয়ে আমরা যখন দিব আমাদেরকে এটা হয়ে যাবে। ঠিক আছে না? বডি বডি বডি, বডির ভিতরে অংশগুলো নেব, দেখি হয় কিনা। এই যে এটা এটা হয়ে গেছে না? তাহলে 5, হ্যাঁ, যাক ওইখানে আরো কিছু কাজ বাকি আছে, ওগুলো দিলে এই পুরোপুরি এটা চলে আসবে। যাই হোক, আমি আশা করি যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আমি বুঝাতে চেয়েছি যে এসটিএমএলটা আপনাকে বুঝতে হবে হলো একদম মৌলিক বিষয়গুলো। সে মৌলিক বিষয়গুলো যদি আপনি বুঝেন, তাহলে আপনি এটাকে নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট আপনি করতে পারবেন। আপনি নেটের সহযোগিতা নিতে পারবেন, অনেকভাবে আপনি এটাকে ডেভেলপ করতে পারবেন। কিন্তু মৌলিক বিষয়টা না বুঝলে সবকিছুই শূন্য। তো মৌলিক বিষয়টা কিভাবে বুঝবেন? আমি যে জিনিসগুলো আপনাদেরকে করিয়েছি সেটা সেটা নিয়ে 10টা ওয়েবসাইট আপনি তৈরি করবেন, তাহলে আপনি কি অনেক অনেক কিছু আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, আমরা যে বাটনগুলো তৈরি করছি, এই বাটনগুলো তৈরি করার পর আমরা যখন সিএসএস যাব, তখন আমরা বাটনগুলো বড় করব, ছোট করব, কালার করব, গ্রাডিয়েন্ট কালার করব, তারপর অনেক ধরনের ইফেক্টস যুক্ত করব। হ্যাঁ, আমরা, হ্যাঁ, অনেকভাবে আমরা কি এগুলোকে করতে পারবো সিএসএস এর মধ্যে গিয়ে। তো এটা হলো আমাদের বিষয়, আর বিশেষ কিছু বলার নাই। এখন আমি আপনাদের সাথে কথা বলবো, এবং আপনাদের এটা নিয়ে যে বিশেষ প্রবলেমগুলো আমি সেগুলোর সলিউশন দেবো। আশা করি আপনারা করছেন। আমি, আপনারা, এখন আপনাদের এটা আমি অন করে দিচ্ছি। দাঁড়ান, আপনারা আমাকে কোশ্চেন করেন। এইচটিএমএল ওয়েবসাইট তৈরি করতে যাদের প্রবলেম হয়েছে, বা যাদের যে কোনো রকমের কোশ্চেন আছে, সে কোশ্চেনগুলো আমাকে দেখান, আমি সে কোশ্চেনগুলো সলিউশন দেবো। ঠিক আছে, আমি সে কোশ্চেনগুলো সলিউশন দেবো। তো এখন কথা হলো, আপনারা আমাকে একটু কোশ্চেন করেন। আহ, আহ, আহ। আচ্ছা, আপনারা আমাকে একটু কোশ্চেন করেন এবার। হ্যাঁ, সবাই একটু কোশ্চেন করে দিন খুব দ্রুত। এইচটিএমএল, এই কেউ এরকম কোশ্চেন করার দরকার নাই যে স্যার আমি একটা এইচটিএমএল ওয়েবসাইট তৈরি করেছি, একটু একটু দেখেন। এটা দরকার নাই, কারণ আপনি দেখান, অন্য কাউকে দেখান। আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা এত কিছু দেখিয়েছি আপনি করতে পারার জন্য, তাই না? এখন আপনি শুধুমাত্র নিশ্চিত হন আপনি করতে পেরেছেন, সেটা কথা না, কিন্তু আপনি সবগুলো পয়েন্ট ইনক্লুড ইনক্লুড করেছেন কিনা। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার, ঠিক আছে, লিঙ্ক যুক্ত করা, তারপর ইমেজে লিঙ্ক, ইমেজ ইমেজ যুক্ত করা, ইমেজের মধ্যে লিঙ্ক যুক্ত করা, অ্যানিমেশন তৈরি করা। আমি যতগুলো পয়েন্ট আমি দেখিয়েছি সবগুলো পয়েন্ট আপনি এক এক করে সবগুলো পয়েন্ট আপনি ইনক্লুড করতে পেরেছেন কিনা। যদি ইনক্লুড করতে পারেন তাহলে ওকে, আর যদি ইনক্লুড করতে না পারেন কোনোটা, তখন আমাকে দেখাবেন যে স্যার আমি এটা চেষ্টা করছি, চেষ্টা করেও পারিনি, আমি একটা দেখেন এটা করে দেন। তখন আমি আপনার সামনে সেটাকে আমি করে দেবো। এটা হলো বিষয়। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন বিশেষ যে প্রবলেমগুলো, আবার ওইরকমই কেউ দেখাবেন না যে স্যার আমি এই জিনিসটা করার চেষ্টা করছি কিন্তু হয় নাই। হ্যাঁ, তো এটা নিশ্চিত যে আপনি প্রথমবার যখন করবেন জিনিসটা হবে না। কখন হবে? 10 বার, 10 বার পরে। আপনি 10 বার চেষ্টা করবেন একটা জিনিস নিয়ে, তারপরে হবে। তো আমি যখন জিনিসগুলো করেছি, আমাকে তো শত শতবার, হাজার হাজার বার কি পর এগুলো হয়েছে। হ্যাঁ,
মানে করতে করতে, কারণ আমি যেভাবে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, যার ফলে আপনাদের 10 বার একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করলে সেটা আপনারা সফল হবেন। মানে আমাকে কেউ এত সহজভাবে বুঝিয়ে দেয় নাই, এবং আমাকে এই জিনিসগুলো আয়ত্ত করতে অনেক 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 মানে সময় লাগছে। দিনের পর দিন, মাসের পর মাস এটা নিয়ে কি ডেলি 18 ঘন্টা করে কম্পিউটারের সামনে বসে থাকতে হয়েছে। তো এখন আমি আপনাদেরকে সহজ করে জিনিসগুলো গুছাই দিচ্ছি, যাতে করে আপনাদের কষ্ট কম হয়। তো কিন্তু কেউ যদি মনে করেন যে না, আমি কি এক চান্সেই আমি জাস্ট ক্লাসটা করব আর আমি এক চান্সে কি ওয়েবসাইট তৈরি করে ফেলবো, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করে। তারা কখনোই হবে না। তারা এইভাবে কখনো কোনো কাজ কখনোই শেখা যায় না। একটা কাজ বারবার করতে করে করে শতবার প্র্যাকটিস করার পরেই তারপরে একটা কাজ হয়। হ্যাঁ, এই যে যারা শুটিং প্র্যাকটিস করে, বন্দুকের গুলি নির্দিষ্ট টার্গেটে লাগবে, তারা কি এমনি বন্দুক হাতে নিছে, হাতে নেওয়ার পর শুট করছে, শুট টার্গেটে গিয়ে লাগছে সেরকম? মোটেই না। তাদের বছরের পর বছর, বছরের পর বছর গিয়ে তারা কি করে, এগুলো শুটিং গুলো প্র্যাকটিস করে। তারপর তারা কি 4-5 বছর পরে গিয়ে অলিম্পিকে যায়, তখন তারা ওইখান থেকে সোনা জিতে। হ্যাঁ, আবার অনেকে তো পারে না। তো কথা হচ্ছে, দুনিয়ার কোনো কাজই সহজ না। দুনিয়ার কোনো কাজই একবার করতে গেলে আপনার হয়ে যাবে এমন কোনো মনে মনে করার কোনো কারণ নেই। আপনাকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আপনার 10 বার 15 বার এটাকে প্র্যাকটিস করতে হবে, তারপর আপনার এটা হবে। এই মেন্টাল এই কন্ডিশন নিয়ে, হ্যাঁ, মেন্টাল প্রিপারেশন নিয়ে যদি আপনি নামেন, তাহলে আপনার কোনো টেনশন, আপনার কোনো খারাপ লাগবে না। আর একটা বিষয় হলো, যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার জিনিসটা ভালো লাগবে, তত আপনার শিখা হবে। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দেখি এখন আপনাদের কোশ্চেন গুলো আমাকে দেখান। কোশ্চেন করেছেন তানিয়া স্যার, হোম বাটন লেখাটা কিভাবে অন্য পাশে নিব? তানিয়া, হোম বাটন লেখাটা কিভাবে অন্য পাশে নিব? অন্য পাশে কোন পাশে নিবেন তানিয়া, আমাকে একটু বুঝিয়ে বলেন। তানিয়া, আপনি কোন পাশে নিতে চান? তানিয়া জান্নাত বলেন। না, তানিয়া বেগম একজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তানিয়া জান্নাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন। স্যার, এই কোশ্চেনটা তো আমি করি নাই। স্যার এই কোশ্চেনটা আমি করছি। বলেন বলেন। তানিয়া বেগম একজন আছে, তানিয়া জান্নাত একজন হ্যাঁ আছে। বলেন। স্যার, এটা হচ্ছে স্যার এই হোম বাটনটা স্যার আমার হচ্ছে বাম পাশে। এটা যদি স্যার আমি শুধু হোম বাটন না, এই জায়গায় যতগুলা লিখছি মানে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, সবগুলা স্যার আমি যদি ডান পাশে নিতে চাই, ওইটা কিভাবে নিব? ডান পাশে মানে আরো আরো ডান পাশে? হ্যাঁ হ্যাঁ। আর তারপরে স্যার হচ্ছে উপরের লেখাগুলো স্যার, যেমন ওয়েলকাম টু, আচ্ছা এটা যদি আচ্ছা আমি আচ্ছা, একটু দাঁড়ান, না একটু দাঁড়ান, করি একটু স্যার, দাঁড়ান বাবা। এটা আপনি এদেরকে একটু শান্তিতে শান্তিতে থাকতে দেন না। এই যে দেখেন, ওরা যে কত সুন্দর করে পাশাপাশি বসে আছে, তাই না? এদেরকে একটু শান্তিতে বসতে দেন না, শান্তিতে একটু থাকতে দেন না। ওদেরকে আপনি ঠেলে ডান পাশে সরে যাওয়ার দরকারটা কি? এই না স্যার, মুহূর্তে এটা সেটার শিখে দরকার রাখার না। জন্য স্যার, ওইটা আমি না সরাইলাম, ওইখানেই থাকুক। কিন্তু শিখে রাখলে ভালো না? যেমন স্যার উপরে ওয়েলকামটা আমি মুভ না করে ওইটা আমি মাঝখানে রাখলাম, ওইটা কিভাবে রাখবো? ওইটা এই মুহূর্তে দরকার নাই। এই মুহূর্তে ওইটা যদি চিন্তা করতে যান, আপনার মূল শিক্ষাটা ক্ষতিগ্রস্ত হবে। কথা হচ্ছে, আমি যতটুকু দেখিয়েছি আপনি এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। এইটাকে আপনি বারবার 10 বার 15 বার এটাকে আপনি প্র্যাকটিস করেন। যখন 100% এটা প্র্যাকটিস হবে, তখন আমি দেখাবো এই জিনিসগুলো। যখন আমরা সিএসএস এ যাব, তখন আমরা এইগুলো ব্যবহার করে যে আমরা পেডিং করব, পেডিং। ঠিক আছে? এখন আমি যদি জি এটা স্যার। বলি, এখন তো মাথা তো পুরোপুরি হ্যাং হয়ে যাবে। তখন মনে হবে কি যে স্যার, এটার মতো তো কঠিন জিনিস দুনিয়াতে আর নাই। এখন আমি যতটুকু দেখিয়েছি, যেভাবে দেখিয়েছি, আপনাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা খুবই সহজ। কিন্তু জি স্যার, অনেকটুকু আপনার সহজ মনে হচ্ছে। কিন্তু আপনার পরিচিত যে কাউকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমার এসটিএমএল শিখতে কয়দিন লাগছে, সে বলবে যে বহুত দিন লাগছে। এসটিএমএল খুব কঠিন জিনিস, এসটিএমএল শিখতে অনেক সময় লাগে, এসটিএমএল অনেক কোডিং মুখস্থ করতে হয়, অনেক অনেক ইতিহাস আপনাকে শোনাবে। কিন্তু আমি যেভাবে শিখিয়েছি, আপনার কাছে মনে হচ্ছে খুবই সহজ এবং খুবই সহজ। হ্যাঁ, কারণ আমি সহজ করে স্যার, শিখিয়েছি। এখন কথা হচ্ছে, অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা সবসময় বাদ দেবো। অপ্রয়োজনীয় কোনো কোশ্চেন করা যাবে না। অপ্রয়োজনীয় জিনিস করা যাবে না। জানার কোনো অভাব নাই। এই যে এসটিএমএলটাকে আমি ডান পাশে সরাবো, ডান পাশে কেমনে সরাবো, এটা একটা প্রশ্ন হইতে পারে। এটাকে নিচে কিভাবে আনবো, এটা নিয়ে একটা প্রশ্ন হইতে পারে। আবার এখানে একটা গোলাপ ফুল ফুটাই দেবো, এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, স্যার গোলাপ ফুল কেমনে কেমনে ফুটাবো এখানে? হ্যাঁ। তারপর এটাকে, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, স্যার এটাকে আমি কি আমি আমি ঝিকিমিকি একটা কালার করবো, স্যার কালার কেমনে করবো, এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। আমি যদি শুধু এই বাটনগুলোকে নিয়ে প্রশ্ন করি, আমি তো হাজার রকমের প্রশ্ন তৈরি হবে। হ্যাঁ। এখন দরকার নাই সেটা।
এখন কথা হচ্ছে আপনি মৌলিক বিষয়টা শিখতেছেন, আগে মৌলিক জিনিসটা আপনি করেন। মৌলিক জিনিসটা যখন অনেক ভালোভাবে প্র্যাকটিস হবে, তারপর আমরা অ্যাডভান্সের দিকে যাব। এই অ্যাডভান্স জিনিসগুলো আমরা কি দিয়ে করবো, এগুলো করার জন্য আছে সিএসএস। আপনি কি আচ্ছা বিষয়টা স্যার, বুঝতে আমি পেরেছেন? ভাবছি হয়তো বা এই এইচটিএমএল এ এটা শিখতে হয়, এর জন্য স্যার আমি প্রশ্নটা করছিলাম। না, এরকম এরকম কোন জিনিস মানে ইয়া করবেন না, কি বলে, এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করার বয়স এখনো হয় নাই। এক্সপেরিমেন্ট করার সময় এখনো হয় নাই। কখন হবে? যখন আপনি ফান্ডামেন্টাল বিষয়টাকে অনেক অনেক অনেকবার প্র্যাকটিস করবেন, তারপর আপনার এক্সপেরিমেন্ট করার সময় হবে। আপনি এসটিএমএল শিখেছেন মাত্র আজকে 2 দিন, এখনো এক্সপেরিমেন্টের সময় আসে নাই। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, জি। আপনি যখন 20-30টা ওয়েবসাইট যখন তৈরি করবেন, এই জিনিসগুলো যখন আপনার একদম ঝুনা ঝুনা হয়ে যাবে, হ্যাঁ, আপনি চোখ বন্ধ করে আপনি কি তৈরি করে ফেলতে পারবেন একটা এসটিএমএল সাইট, 5 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তখনই আপনার সময় হবে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার। এবং এক্সপেরিমেন্টটা হুট করে হবে না, এক্সপেরিমেন্ট হবে ধীরে ধীরে। আপনি একটা জিনিস তৈরি করতে চাচ্ছেন, এই যে আপনি এটা ডান পাশে কেমনে নেবেন, হ্যাঁ, এটা আপনি নিয়ে একটু হুম। মাথা কামান। আপনি ওইখানে মানে অনেক, আপনি যদি মাথা ঘামান, মাথা ঘামাইলে তো মাথা ঘামবে। আমি কি জি বুঝাতে স্যার। পারছি? মাথা আপনাকে ঘামাইতে হবে। এখন মাথা ঘামানোর সময় এখনো আসে নাই। হ্যাঁ, এখন হচ্ছে শিকার সময়। দেখেন শিকার স্যার দুটো, আরেকটা প্রশ্ন স্যার। দাঁড়া, আমি আপনি আপনার যে আমি আমি আপনার কোশ্চেনটা আপাতত আর নিচ্ছি না। শিকার দুটো স্টেপ, একটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়গুলোকে ক্লিয়ার করা, আর একটা বিষয় হলো যে এক্সপেরিমেন্ট করা। দুটো স্টেপ। হ্যাঁ, তো আমরা এখন আছি ফান্ডামেন্টাল স্টেপে। ফান্ডামেন্টাল জিনিসগুলোকে আপনি পরিপূর্ণভাবে ক্লিয়ার করেন। এগুলো যখন ক্লিয়ার হওয়ার পরে তখন আপনি কি করবেন, তখন আপনি এক্সপেরিমেন্টের স্টেজে যাবেন, তখন আপনি এক্সপেরিমেন্ট করবেন। এবং এক্সপেরিমেন্টের পরে যদি কোনো কিছু না হয়, তখন আমাকে দেখাবেন। তখন তখন আমি সেটা নিয়ে ইয়া করব। আর আর আচ্ছা আপনার মনে যেটা আছে যে এটা ডান দিকে সরানো, এটা নিচে নামানো, আমার মনে হয় সেগুলো আছে। আমি জানি ওই জিনিসগুলো কখন শিখাতে হবে। হ্যাঁ, কারণ ওই জিনিসগুলো শিখবো আমরা সিএসএস এর মধ্যে গিয়ে। আচ্ছা স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দয়া করে কোশ্চেন করার জন্য কোশ্চেন করবেন না। কোশ্চেন করার জন্য কোশ্চেন করবেন না, সত্যি সত্যি শিখার জন্য কোশ্চেন করবেন। কোথায় গেল? তারপর স্যার, লিখা মিডল পয়েন্টে আনবো কিভাবে? আমি এই প্রশ্নগুলো দেখে আসলে আমি বিরক্ত হচ্ছি। কিভাবে, সেটা প্রশ্ন না। প্রশ্ন হবে কিরকম, যে স্যার আমি এই জিনিসটাকে মিডল পয়েন্ট আনার চেষ্টা করছি, করতে পারেন, আমাকে করে দেন। এটা হচ্ছে প্রশ্ন। এখন মিডল পয়েন্ট আনার দরকারটা কি এই সময়? এই সময় দরকার হচ্ছে আমি যেটা দেখিয়েছি সেগুলো বারবার করে করা। হ্যাঁ, এই মুহূর্তে মিডল পয়েন্ট আনার দরকার নাই। মিডল পয়েন্ট আনবো আমরা সিএসএস দিয়ে। ঠিক আছে। তারপর হিমেল বলেছেন, স্যার ভিডিও দিতে পারছি না। হিমেল, ভিডিও দিতে পারছি না, খুব ভালো কথা, আপনি পারবেনও না। এই যে ফাঁকিবাজ ধরা পড়ে গেছে, একজন ফাঁকিবাজ ধরা পড়ে গেছে, হিমেল। আমি শুনতে চাই আপনি কেন পারেন নাই। যদি আপনি বলেন যে আপনি 10 বার চেষ্টা করছেন, 10 বার চেষ্টা করার পরও পারেন নাই, আপনাকে এই মুহূর্তে পুরস্কার দেওয়া হবে। এই মুহূর্তে 500 টাকা আপনাকে বিকাশ করে দেওয়া হবে। আপনি আপনার পছন্দ মতো গিফট কিনে নিয়েন। হিমেল একটু আসেন। স্যার মাইক, আমি কোডিং দিচ্ছি কিন্তু আসতেছে আসেন না। আসেন আসেন, স্ক্রিন শেয়ার করেন, মাইকটা অন করেন। আপনি যদি এখন দেখাতে পারেন যে আপনি 10 বার চেষ্টা করছেন তারপরেও পারেন নাই, আমি সাথে সাথে আপনাকে এখন পুরস্কার দেবো। আর যদি 10 বার চেষ্টা না করে থাকেন, তাহলে আপনাকে তিরস্কার, সবার সামনে আপনাকে তিরস্কার করা হবে। আসেন, স্ক্রিন শেয়ার করেন, আসেন। স্যার এই ভিডিও এটা আর এটা ভিডিও ভিডিও। hf.mp4 এই ভিডিওটাকে আপনি আনতে, mp4 কন্ট্রোলস। আমার মাথা তো পুরোপুরি আওলা ঝাওলা হয়ে যাচ্ছে, পুরোপুরি আওলা ঝাওলা হয়ে যাচ্ছে। এখানে সবাই বলতে পারবে এটার প্রবলেমটা কোথায়, দেখি আপনারা একটু বলুন তো। দাঁড়ান, এটা তো আপনি যে একদমই প্র্যাকটিস করেন নাই, আপনি যে একদমই আমার ভিডিও গুলো দেখেন নাই, আমি দেখে স্যার বুঝতে আমি পারছি। তিন হ্যাঁ, দিন অনেক অসুস্থ ছিলাম, তাই আজকে থেকে শুরু করছি আর কি না, এক্সারসাইজ। এখন তিন আপনি দিন যে আসলে সিরিয়াস না, আপনি যে আসলে সিরিয়াস না, আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি খুবই খারাপ লাগতেছে যে আমি যে স্যার আমি স্যার আমি সত্যি সিরিয়াস। আমি 3 দিন অনেক অসুস্থ ছিলাম, জ্বর ছিল অনেক গায়ে, তাই আমি
ক্লাসগুলো শুধু দেখতেছিলাম আর প্র্যাকটিস করতে আচ্ছা পারি দাঁড়ান, না, আমি এখন আজকে থেকে। আমি 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 জনগণকে জিজ্ঞেস করি, দাঁড়ান এখানে প্রবলেমটা কোথায়, কেন আসতেছেন, আমি জনগণকে জিজ্ঞেস করি। দেখেন সকল জনগণ অ্যান্সার দিতে পারবে। আপনারা একটু বলেন, হিমেলকে একটু বুঝাই বলেন কেন তার আপনার ভিডিও এখানে আনতে পারতেছে ভিডিও না। শুরু তার করছে ক্লোজিং কিন্তু ট্যাব শেষ করে এবং নাই। ওপেনিং ভিডিও ট্যাবটা শেষ দেয়নি। করে নাই। ভিডিও শেষ তো হয় হয় নাই, নাই। ট্যাগটা তো দেওয়া হয়নি স্যার। করছে, এবং স্যার এখানে ভিডিও তো ভিডিও শুরু করছে, শেষ করে নাই। ভিডিও শুরু করতে শেষ ট্যাগ করে শুরু নাই। করছে, ট্যাগটা দিলে সে চলে অডিওটা আসবে। সেভ ভিডিও বিগিনিং কোড অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা সঠিক বলেছেন, ভিডিও শুরু করেছেন কিন্তু শেষ করেন নাই। ভিডিওর ক্লোজিং ট্যাগটা নাই। এই যে ভিডিওর ক্লোজিং ট্যাগটা কোথায়, এই যে ভিডিও, এই যে এখানে তো শুধু ক্লোজিং, এখানে কেমনে ক্লোজিং ট্যাগ হবে? এটা তো ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের পরে এই যে এখানে ক্লোজিং ট্যাগ, এই যে ক্লোজিং ট্যাগ, এই যে ব্যাস, এই তো হয়ে গেল। এখন তো আসবে, এখন তো আসবে। আপনি দেখেন এখন, দেখেন আপনি এখন রিলোড করে দেখেন। আসছে, এই যে নিচে আসছে ভিডিও, এই যে এটা কি, এই যে আসছে না, এই যে ভিডিও চলতেছে। আমার এরকম কোশ্চেন দেখলে আমার খুবই কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? তার কারণ হচ্ছে আমি স্পষ্ট করে বুঝতে পারতেছি এই ছেলে আসলে প্র্যাকটিস করে নাই। এখন আমি যে আন্তরিকতা নিয়ে, যেই জোশ নিয়ে, যে উদ্যম নিয়ে, উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি জিনিসগুলো শিখেছি, যখন আমি দেখি যে না এগুলো আসলে প্র্যাকটিস করে নাই, প্র্যাকটিস না করেই জাস্ট কোশ্চেন করার জন্য কোশ্চেন করতেছে, নামকস্ত কোশ্চেন করতেছে, তখন আমি আসলে ভিতর থেকে আমি একেবারে চুপসে যাই। মানে আমি আমার উদ্যমটা হারাই ফেলে। হ্যাঁ, আমি তো জিনিসটা বুঝি যে শুধু মানে কে আসলে কতটুকু কোশ্চেন থেকে বোঝা যায় কে আসলে কতটুকু করছে, কে আসলে প্র্যাকটিস করছে, কে প্র্যাকটিস করে নাই। তো সে তো আমার ক্লাসটাই করে নাই ঠিকভাবে, যে একটা ভিডিওটা কি হয়, ভিডিও ওপেনিং এবং ভিডিও ক্লোজিং ট্যাগটা কি, সেটা এই জিনিসটা বুঝেই নাই, এই জিনিসটা প্র্যাকটিসও করে নাই। তো সে যদি ক্লাসটাই ঠিকভাবে না করে সে কেমনে হবে? রোকসানা বলেছেন স্যার আমার ব্যাকগ্রাউন্ড কালার হয় না। রোকসানা, ব্যাকগ্রাউন্ড কালার হয় না কারণ আপনি একবার করছেন, কিন্তু আপনি 10 বার যদি করেন 10ম বারে গিয়ে হবে। রোকসানা, আমি আপনার স্ক্রিনশটটা নিচ্ছি না, শুধু আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে কয়বার করছেন। রোকসানা, রোকসানা, রাকসান, আর কে, রাকসোনা বলেন। যদি বলেন যে আপনি 10 বার করছেন তাহলে আমি আপনার স্ক্রিনটা দেখবো, আর যদি বলেন যে না 10 বার হয়নি তাহলে আমরা দেখার দরকার নাই। বলেন কয়বার করছেন? দুইবার করেছি স্যার, কিন্তু আমি ট্রাই করেছি, আপনার ওইগুলো সম্পূর্ণ দিচ্ছি স্যার, তারপরও 2বার করে আপনি কেন আশা করতেছেন যে না জিনিসটা স্যার, হয়ে যাবে? সম্পূর্ণ ওই যে সঠিকভাবে করেছি, তারপরও আসছে না স্যার, একটু দেখেন। সঠিকভাবে আপনার মনে হচ্ছে আপনি সঠিকভাবে না করেছেন, না, আমি সঠিকভাবেই করেছি স্যার, একটু দেখেন স্যার, এই যে দেখেন, এই যে। আমি দেখবো না, আমি দেখবো না, যেহেতু আপনি বলছেন যে আপনি 2বার চেষ্টা করছেন, সুতরাং আপনি আমার দেখার এখনো সময় আসে নাই। আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনি দেখেন। আমি দেখবো না, আমি দেখবো না, আপনি আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন, একটু কষ্ট করে শুনেন। আমি দেখবো না কি কারণ আমি বলি, কারণ আপনি 100% কনফার্ম যে আপনি যেটা করেছেন সেটা হয়েছে, আর আমি 100% কনফার্ম যে আপনি যেটা করেছেন সেটা হয় নাই। কেন আমি 100% কনফার্ম? কারণ হয় নাই তো। যদি হইতো, যদি আপনার কোডিংটা, যদি আমার কথাটা শুনুন, যদি আপনার কোডিংটা যদি সঠিক হইতো তাহলে এটা হয়ে যেত। এখন এটা হয় নাই, সুতরাং আপনার 100% কনফার্ম থাকার কোনো দরকার নাই। আপনার এরকম 100% যদি কনফার্ম থাকেন তাহলে আপনি জীবনে কোনো কিছু শিখতে পারবেন না। এখন আপনি যেটা করেন, আপনি 100% কনফার্ম হন যে আপনার কোথাও না কোথাও ভুল আছে, কিন্তু ভুলটা কোথায় সেটা বোঝার জন্য আপনি সবকিছু মুছে দেন, পুরো কোডিংটা, পুরো ফ্লোরটা আপনি মুছে দেন, নতুন করে আবার সবকিছু করেন, তখন আপনার ভুলটা আপনার চোখে পড়বে। এখানে এখানে যেটা হতে পারে, বডির এখানে সাথে যেটা থাকবে, হ্যাঁ, মানে বডির সাথে থাকবে না, তাই না স্যার? আমি আপনাকে বলি, আপনি যে কোডিংটা করছেন সেই কোডিংটা হয়তো ঠিক আছে, কিন্তু এর আগে কোনো একটা কোডিং করছেন, ওখানে হয়তো কোনো ক্লোজিং ট্যাগ দেন নাই, ওই কোডিংটা গিয়ে এটার সাথে কি মার্চ হয়ে গেছে, এই কারণে হচ্ছে না। হ্যাঁ, মানে অন্য কোনো কোডিং এ ভুল থাকলেও সেটা এখানে এফেক্ট করবে। আপনি স্যার একটু যদি দেখতেন স্যার, আমার সাপোর্টেও দেখেন, মানে দেখেন সাপোর্টে, না তো সাপোর্টে এই স্যার, জিনিসগুলো দেখবে না, এই জিনিসগুলো এটাই স্যার, শুধুমাত্র আমি এটা দেখবো। নিয়ে আমি অনেক অনেক বারবার দেখেছি স্যার, তারপরেও এটা আসছে না। এখন বারবার দেখেছেন, এখন আপনি বলতেছেন যে আপনি শুধুমাত্র 2বার চেষ্টা করেছেন, শুধু 2বার কেন চেষ্টা করেছেন আমাকে বলেন, 10বার কেন চেষ্টা করেন নাই? দুইটা দুইটা ওয়েবসাইট তৈরি করেছি স্যার, অনেক। দেন দেন স্ক্রিন শেয়ার করেন, একটু স্ক্রিন শেয়ার করেন করেন। করেন করেন স্ক্রিন শেয়ার করেন। আপনি 100% শিওর কেমনে হচ্ছেন বলেন?
মনে হয় যদি আপনার জিনিসটা হয় তাহলে বুঝবেন যে ঠিক আছে। হ্যাঁ, তো জিনিসটা এই যেহেতু হয় নাই তাহলে তো আপনার 100% কনফার্ম থাকা থাকা দরকার যে আসলে হয় নাই। কি করছেন আপনি এখানে? এখানে এখানে কি হয়েছে বলেন তো? আমি দাঁড়ান, আমি জনগণকে জিজ্ঞেস করি, আমি জনগণকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনারা দেখেন যে উনি 100% কনফার্ম। হ্যাঁ, এখন সকল জনগণ বলবে এখানে ভুলটা কোথায়। বলেন, আপনারা একটু বলেন। ড্যাশটা দেন। ক্লোন দেন ভুল আছে স্যার। স্যার বেশি স্যার এনকোটেড এখানে দেন ড্যাশ কালার দিছে কেন? কালার বিজি কালার দিতে হবে। বিজি কালার কালারের ইকুয়াল আগে বিজি কালার হবে। ইনভাইটেড কমার মধ্যে। হ্যাঁ বিজি কালার হবে ওখানে। বডি শেষ হবে না। কোলনটা দেন। এখানে আপনি কেমনে আশা করতেছেন যে ব্যাকগ্রাউন্ডের পরে এখানে একটা ড্যাশ হবে না? ড্যাশ ড্যাশ ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার, ড্যাশ কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার, তারপর এখানে একটা ইকুয়াল হবে না? ইকুয়াল হবে না একটা? ইকুয়াল হওয়ার পর এখানে একটা ইনভার্টেড কমা এখানে হবে না? তারপর ইনভার্টেড কমা একটা এখানে হবে না? হ্যাঁ, তারপর এইখানে কি এই ইনভার্টেড কমা তো এখানে হবে না? এখানে এতগুলো ভুল করার পরে আপনি কেমনে 100% কনফার্ম হচ্ছেন আমাকে একটু বুঝিয়ে বলেন। আপনার দয়া করে মাইকটা অন করেন। রাখসোনা, রাখসোনা, আপনি দয়া করে মাইকটা অন করেন, একটু আমাকে বুঝিয়ে বলেন 100% কনফার্ম কিভাবে হয়েছেন। জি স্যার, মানে অনেক চেষ্টা করেছি এটা নিয়ে, 2-3 ঘন্টা 4 ঘন্টা এই একটাই স্যার, তারপরে বুঝতে পারছি না যে এটা কেন আসছে না। 2-3 ঘন্টা চেষ্টা কিভাবে করেছেন? এখানে যে আপনি কোডিংটা লিখেছেন এই কোডিং এর মধ্যে তো অনেকগুলো ভুল। আমি যেভাবে শিখিয়েছি, আমি যেটা শিখিয়েছি স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার ইকুয়াল রেড, এভাবে তো আমি শিখিয়েছি। এখন আপনি তো আমার মতো করে করেন নাই। আপনি যদি অন্তত 10 মিনিট যদি জিনিসটা দেখতেন, 5 মিনিট যদি দেখতেন, 5 মিনিট যদি প্র্যাকটিস করতেন, তাহলে তো আমি যেভাবে লিখেছি হুবহু সেভাবে আপনি লিখতেন। তো আমার ক্লাসের মধ্যে তো সেটা আছে, আমার ক্লাসের রেকর্ডের মধ্যে সেটা আছে আমি কিভাবে লিখেছি। আপনি তো আমি যেভাবে লিখেছি তার মতো করে লেখার চেষ্টা করছেন, অনেকগুলো ভুল। তো এতগুলো ভুল আপনার চোখে পড়ে নাই কেন? যে আপনি 3 ঘন্টা ধরে প্র্যাকটিস করছেন কিন্তু এতগুলো ভুল আপনার চোখে পড়ে নাই কেন? ক্লাস বারে বারে দেখছি, তারপরে বুঝতে পারলাম না স্যার এই হ্যাঁ, জিনিসটা, হ্যাঁ, এইটাই বুঝতে পারলাম না ব্যাকগ্রাউন্ড কালার। না বুঝতে না পারার তো কিছু নাই। আমি তো সবগুলো তো আমার রেকর্ডে তো দেওয়া আছে, সবকিছু আমার রেকর্ডের মধ্যে দেওয়া আছে। আপনি রেকর্ড থেকে হুবহু দেখবেন, দেখে রেখে করবেন। হ্যাঁ, তো আপনি হুবহু দেখে রেখে তো আপনি লিখতে পারেন নাই, আপনি চেষ্টাটা করছেন কিভাবে আমাকে একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা স্যার, আমি চেষ্টা করবো আরো অনেকবার। স্যার দেখেন এইবার এসছে কি, একটু দেখবেন কালারটা। আমি প্রথমে আপনারটা আমি দেখতে চাই নাই। আপনি বলছেন যে 100% কনফার্ম, আমিও 100% কনফার্ম যে ভুল আছে। আপনি 100% কনফার্ম যে ভুল নাই, তো কিভাবে আপনি 100% কনফার্ম হয়েছেন? আমি দেখলাম যে অনেকগুলো ভুল। অন্তত 10 মিনিট যদি আপনি সময় দিতেন তাও তো জিনিসটা সমাধান হয়ে যেত। কিভাবে আপনি চেষ্টা করছেন এবং কিভাবে আপনি শিওর হচ্ছেন যে এখানে ভুল নাই? চেষ্টাটা কিভাবে করছেন আমি তো এটাই তো বুঝতেছি না। দয়া করে যাদের ধৈর্য নাই, যারা মনে করেন যে না এটা করলেই হয়ে যাবে, তাদের দিয়ে আসলে এই জিনিসগুলো শেখা হবে না। দুনিয়ার কোনো জিনিসে শেখা হবে না, কোনো কাজেই শেখা হবে না। দুনিয়ার যে কাজে আপনি করেন না কেন সে কাজে কি করতে হয়, অনেক ধৈর্য লাগে, অনেক ভালোভাবে ইয়ে করতে হয়। যে করলেই ঠুস করে করবেন, ঠাস করে হয়ে যাবে, এরকম চিন্তা যারা করেন তারা আসলে কখনোই শিখতে পারবেন না। ইউটিউব থেকে অডিও ভিডিও ডাউনলোড করার সিস্টেম একটু দেখাই দিবেন। আচ্ছা, আমি দাঁড়ান, আমি রেকর্ডিংটা অফ করে আমি দেখাবো। আমি এটা মার্ক করে রাখলাম। ডিয়ার স্যার, হাউ টু সেভ ডকুমেন্টস। আপনি একটু এটা নিয়ে ইউটিউবে সার্চ করলে তো হয়। হ্যাঁ, যে হাউ টু, এই জিনিসটা নিয়ে যদি আপনি একটু ইউটিউবে সার্চ করেন তাও তো আপনি পেয়ে যাবেন। আমি আগে অনেকবার দেখিয়েছি, কিন্তু ওই ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের কারণে হ্যাঁ এই জিনিসগুলো আমি এখন দেখাতে পারি না, বা দেখালে একটু প্রবলেম করে ইউটিউব থেকে। তো আপনি হুবহু এই জিনিসটা একটু ইউটিউবে সার্চ করতে পারেন, এই লেখাটা লিখেই আপনি অনেকগুলো বাংলা টিউটোরিয়াল পাবেন। মাত্র 1 মিনিটের মধ্যে আপনি জিনিসটা শিখতে পারবেন। 1 মিনিটের অনেকগুলো ভিডিও পাবেন। হ্যাঁ, তামজিৎ বলেছেন, ডিয়ার স্যার, হাউ টু সেভ ডকুমেন্টস ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। হাউ টু সেভ ডকুমেন্টস ফ্রম, আমি বুঝি নাই জিনিসটা কি।
তাম মাজিদ টি মাজিদ বলেন জিনিসটা কি? জি হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। জি স্যার, ওই ওই এইচটিএমএল ফাইলটা ডকুমেন্ট ফাইল হিসেবে কি ডাউনলোড করা যাবে? ডকুমেন্ট ফাইলে করা হিসেবে ডাউনলোড করা যাবে কি যাবে না, আপনি একটু দেখছেন জিনিসটাতে? জি আউট অফ স্যার, ডট দেখছি নেট এইচটিএমএল হিসেবে ডাউনলোড হয়। ইনফো, হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে। ইনফো, ইনফো থেকে এটার কথা বলতেছেন? জি স্যার, এই যে একটু আগে যেটা দিলেন। এই যে এটাই তো, জি স্যার। এটাও তো আছে। এটাকে আপনি জাস্ট কপি করে পেস্ট করতে পারেন, অথবা এটাকে আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে, যে ফাইল, ফাইল থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। ও, না স্যার, আমি মোবাইল ডিভাইসে আছি তো, মানে ওই অপশনগুলো। মোবাইল দিয়ে কেন করবেন? এটা কম্পিউটারের কাজ, কম্পিউটার দিয়ে করবেন। না স্যার, আমি একটু বাইরে আছি স্যার। ঠিক আছে, বাসায় এসে করবেন। এটা তো মোবাইল দিয়ে, এটা তো মোবাইল দিয়ে হবে না, এটা তো ল্যাপটপ দিয়ে করতে হবে। যাও, যে কোনো সময় আপনি দেখতে পারবেন, সমস্যা নেই, আপনি দেখতে পারবেন। ডাউনলোড জি করা স্যার। যে কোনো সময় মোবাইল থেকে আপনি দেখতে পারবেন, ডাউনলোড না করলেও চলবে। তারপর আছেন মাসুম বিল্লাহ স্যার, আমার অডিও ভিডিও নিচ্ছে না, অনেকবার চেষ্টা করেছি, অনেকবার মানে কয়বার। একজন পুরস্কার পেতে যাচ্ছে মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ হয়তো পুরস্কার পাবে, না হয় তিরস্কার পাবে। আমি কামনা করি মাসুম বিল্লাহ যেন তিরস্কার না পাই। মাসুম বিল্লাহ, তো অনেকজন আছে মাসুম বিল্লাহ নামে। মাসুম বিল্লাহ 1, মাসুম বিল্লাহ 2, মাসুম বিল্লাহ 3, তিনজনকে দিলাম। আসল দেখি কোশ্চেনটা করেছেন কোন মাসুম বিল্লাহ, একটু আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি কোশ্চেন করেছি স্যার। বিল্লাহ হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন। স্যার আমি মূলত আমি আপনার পুরনো স্টুডেন্ট, তো আমি আপনার ফ্রি ক্লাসগুলো দেখা এটা একটা ওয়েবসাইট দাঁড় করাইছিলাম, এর আগে চেষ্টাও করছিলাম। তো আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, প্রায় 2 মাসের মতো। তো আমি রিসেন্টলি যখন জয়েন করছি তখন দিয়ে আপনি আচ্ছা, ক্লাস ইতিহাস দরকার নাই বাবা, ইতিহাস সরাসরি স্ক্রিন শেয়ার করেন, সরাসরি দেখান, নো ইতিহাস। স্যার, স্যার মাঝে আমি এক কথা বললাম স্যার। হ্যাঁ, স্যার আজকের কোডটা দিয়ে কোর্সেন যদি নিতেন স্যার, আজকে কোডটা কম দেননি, কোর্সেন নেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কোডটা দিচ্ছি। আজকের কোডটা হলো, আজকের কোডটা হলো, দেখি আমি বলি। স্যার আর আপনার পুরস্কারের বিষয়টা আমি ভাবছিলাম কি, কালকে নেটের জন্য বুঝতে পারিনি যে 10টা ওয়েবসাইট তৈরি করলে পুরস্কার পাবে। এজন্য আমি 7টা 8টা করছি স্যার। ইস, একটুর জন্য পুরস্কার হচ্ছে যারা পারবে না, 10 বার চেষ্টা করে যদি কোনো কোনো কাজ করতে না পারে, তার জন্য পুরস্কার। জি স্যার, আমি আর ভাবছিলাম আপনি যে যদি, 10 আর আপনি যদি 10টা ওয়েবসাইট তৈরি করেন, এটা তো আপনি নিজেকে আপনি পুরস্কৃত করতেছেন, তাই না? এটা তো জি আপনার স্যার, সামনে জীবনের আপনার একটা কি, এটাই তো জি পুরস্কার স্যার। আপনার জন্য। গতকালকে রাতে আমি হচ্ছে 10টার দিকে হচ্ছে এই যে আমাদের ভেরি যে গুড, এখন এগুলা অন্য যে দেখান, স্যার ছিলেন এখন ওনাকে এগুলা দিয়েছিলাম। আপনার পরিবারকে দেখান, পরিবারের সদস্যদের দেখান, ফ্রেন্ডদেরকে দেখান, ওরা এগুলোর কি মানে মূল্যায়ন করবে। হ্যাঁ, আর আপনিও তো জি এটাকে স্যার, নিজেই তো এটাকে মূল্যায়ন করতে পারবেন। ঠিক আছে, জি জি স্যার, 161 আমাদের আজকের ক্লাসের কোড হলো 161। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। 161, 161 কই আপনার কোশ্চেনটা বলেন। জি স্যার। স্যার এখন আমি ফাইনালি কোশ্চেনই আসি। ওই আসেন আপনি আসেন, তাহলে আজকে আমাদের ক্লাসের কোড ইমেজ। নাম্বার হচ্ছে 161, আজকে আমাদের ক্লাসের কোড হচ্ছে 161, 161। দেন শেয়ার করেন মাসুম বিল্লাহ। মাসুম বিল্লার জন্য ওয়েট করতেছে, হয়তো পুরস্কার না হয় তিরস্কার, বলেন। স্যার এই যে স্যার আমি ইমেজটা আর এই যে ইমেজ হচ্ছে এটা, আর ভিডিও হচ্ছে এটা, হুম আর অডিও হচ্ছে এই যে এটা। এটা হুম আমি করেছি, তো করার পরে এই ইমেজটা আগে বড় ছিল, কেন কাইটে গেছে, আর হচ্ছে না, আর ভিডিওটা প্লে হচ্ছে না, আর অডিওটাও প্লে হচ্ছে না। আমি স্যার অনেকবার ট্রাই করছি, স্যার মাথা ব্যথা করতেছে, আর নিতে পারতেছি না স্যার। এখন চিন্তা করে আপনার স্যার হবে না এটা। আচ্ছা ঠিক আছে, এটা হয় কি, আমি আপনাকে দেখাই কেন এরকম হচ্ছে। মনে করেন আপনি যে কোডিংটা লেখছেন, কোডিংটা ঠিক আছে, কোথায় এটা, জি স্যার, এটা হচ্ছে ইমেজ আর নিচেরটা কোনটা ভিডিও। আসতেছে না, ইমেজটা মানে কোডিংটা কোনটা, ভিডিওটা কোনটা আসতেছে না, আগে দেখান। স্যার এই তিনটে ভিডিওটা আসে আর অডিওটাও আসে, কিন্তু প্লে হয় না। আর আমি যে আচ্ছা আপনারা, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা শুনুন শুনুন, আপনারা সবাই একটা কাজ করেন, সবাই একটা কাজ করেন, আপনারা যে ওয়েবসাইট তৈরি করেছেন এগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দেন।
স্যার হ্যাঁ, এই যে যে স্যার আপনারা বলেন যে স্যার দেখেন এই আমি ক্লাসটা ফলো করে এই ওয়েবসাইটটা তৈরি করেছি, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে মানে মানে কোডিং এর স্ক্রিনশটও দিবেন, আবার কি আপনার ওয়েবসাইটের স্ক্রিনশটও দিবেন, ঠিক আছে? এটা দিলে আমি মোটামুটি বুঝবো। জাস্ট স্যার মনে করেন একটু একটু স্ক্রিনশট নেবেন, আবার কোডিং এরও যতটুকু সম্ভব স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, একটা কোডিং এর টোটাল কোডিং এর একটা স্ক্রিনশট নিলে হবে, আবার ইয়াটা কি ওয়েবসাইটের জন্য জাস্ট প্রথম পেজের ওয়েবসাইট একটু করে স্ক্রিনশট দিলেই হবে। এভাবে আপনারা গ্রুপে পোস্ট করেন, আমি আমি দেখে নেব। আর স্যার সবাই দেখবে, সবাই এটা নিয়ে মন্তব্য করবে। আপনার স্যার এই যে প্লিজ কমেন্টস স্যার গুলো শুনতে আপনার ভালো লাগবে। বলেন। এই যে স্যার এখানে স্যার এই যে কথামালা, এই কথা গল্প কবিতার ছলে সমাজকে আবার সত্য তুলে ধরি, এটা নিচে একটা ছবি আছে। হ্যাঁ, এটা আসে না, আর এই ভিডিওটা প্লে হচ্ছে না। আসেন আসেন, আমি দেখাচ্ছি, আপনি কোডিং আসেন। এই যে স্যার, কোথায় কোথায়? স্যার এই যে ইমেজ এটা। কথামালা এটা, তাই না? স্যার এটাই তো না? জি স্যার। H1 ফন্ট আরম্ভ, ফন্ট শেষ। এটা একটা গল্প কথা। এটা মাশাআল্লাহ, আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক ভালোভাবে করেছেন, অনেকগুলো কোডিং করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সাধুবাদ আপনাকে। এই যে নিচের এটা এইগুলো আসতেছে স্যার। না, না এটা আসতেছে না। abby.png এটাই, তাই তো? জি স্যার, জি স্যার, এটা নিচেরটাও স্যার। abby.png এটা আসতেছে না, তারপর ভিডিওটা আসতেছে না। জি স্যার, এখন ভিডিওটা abby আসে ডট কিন্তু প্লে হয় না। আচ্ছা, ভিডিও src ইকুয়াল টু কবিতা ডট mp4 কন্ট্রোলস ভিডিও শেষ। হ্যাঁ, আপনার এখানে কোডিংটা ঠিক আছে, কোডিংটা ঠিক আছে। ঠিক, আপনার আউটপুটটা ইয়াতে যান, আউটপুটে যান। আপনি আপনি আমাকে ফোল্ডারের মধ্যে দেখান, আপনার ফোল্ডারে কবিতা.mp4 এটা আছে কিনা। এই স্যার কবিতা.mp4। হ্যাঁ, এখন এটা এখান থেকে আপনি ওপেন করতে পারেন কিনা? আমি তো দেখতেছি এগুলো ওপেন হয় না, এগুলো তো যে ডেড ইমেজ, এগুলো তো আসবে না ইমেজগুলো। স্যার এই যে এটা ওপেন হয়। ভিডিওটা ওপেন হয়, তাই না? জি স্যার। কবিতা.mp4, তারপর এগুলা এটা স্যার হ্যাঁ, এই যে এটা এই যে আসে না, এটা আজ ঠিক আছে স্যার, কিন্তু ওখানে এখানে ওপেন হয়। এখানে কিছু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যেমন যেমন এগুলো তো আপনার দৃশ্যমান হচ্ছে না, এই জিনিসগুলো কোথাও ব্লক আছে। আপনি এই ভিডিওর পরিবর্তে, অ্যাবির পরিবর্তে অন্য একটা ছবি দিয়ে প্র্যাকটিস করেন নাই? অন্য কোনো একটা নেট থেকে একটা ছবি অন্য- ডাউনলোড। হ্যাঁ, এই যে এগুলাও দিছি। আচ্ছা এখন শুনেন, কথা হচ্ছে অ্যাবিতে আসতেছে না, আমি বুঝলাম। তো আপনি নাম চেঞ্জ করছি স্যার, নাম চেঞ্জ করছি, 1 2 3 দিয়ে দেখছি। আরে আবার খোদা, নাম চেঞ্জ করে যখন হয় নাই, আপনি ইমেজটাকে বাদ দিয়ে অন্য একটা ইমেজ কেন নিয়ে আসেন নাই? আপনি অনলাইন থেকে আপনি পিএনজি দিয়ে হচ্ছে না, জেপিজি একটা ইমেজ দিয়ে আপনি কেন আসেন? আপনি আনেন নাই? অনলাইন থেকে একটা ইমেজ নিয়ে আনতে পারতেন, আপনার মোবাইল থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আপনি আনতে পারতেন। ইমেজটা চেঞ্জ করেন নাই কেন? হয়তো ইমেজের মধ্যে কোনো একটা প্রবলেম ছিল। আপনি চেষ্টাটা করেছেন কিভাবে বলেন তো? আপনার ঘরের একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, বাল্ব যদি না জ্বলে, আপনি কি করবেন? ভাব চেঞ্জ হ্যাঁ, করে ফেলবো স্যার। বাল্ব চেঞ্জ করবেন। আপনি কি নিশ্চিত যে বাল্ব নষ্ট হয়েছে? আগে এট ফার্স্ট আইডেন্টিফাই করব লাইন যে তো আমার সব বাল্বটা প্রবলেম ঠিক হচ্ছে, তেলা আছে পোকা কিনা। লাইন কেটে কেটে দিতে পারে, হোল্ডারে জি প্রবলেম হতে পারে, ইলেকট্রিসিটি না থাকতে পারে, আপনার সার্কিট ব্রেকার পড়ে যেতে পারে, আবার মেইন লাইনে কোনো প্রবলেম হতে পারে। অনেকগুলো তো কারণ থাকে যে বাল্ব না জ্বলার পেছনে। বাল্ব জ্বলতেছে না তার মানে যে বাল্বের দোষ তা তো না, আরো অনেকগুলো তো কিছু থাকে, তখন আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখি। তো আপনি এই জিনিসটাকে চেঞ্জ করেন নাই কেন বলেন? ইমেজটাকে আপনি এত কিছু করছেন যে ইমেজের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, ইমেজটা মনে হয় ফিউজ হয়ে গেছে। বাল্ব যেরকম ফিউজ হয়ে যায়, ইমেজটা হয়তো ফিউজ হয়ে গেছে। তো আপনি ইমেজটাকে তো নতুন একটা ইমেজ দিয়ে তো আপনি করতে পারতেন। আপনি একটা পিএনজি ইমেজ নিয়ে আসতে পারতেন, পিএনজি ইমেজ দিয়ে যদি না হয় আপনি জেপিজি একটা ইমেজ ইমেজ নিয়ে আসতে পারতেন। এটা হচ্ছে চেষ্টা। আপনি স্যার তো ওই যে সেভাবে চেষ্টা করেন নাই। তারপরে যদি না হয়, আপনি জি স্যার। পুরো ফোল্ডারটাকে মুছে দিয়ে আবার নতুন একটা মানে পুরো ফোল্ডারটাকে না মুছে যেটা আছে এভাবে থাক, আপনি নতুন একটা ফোল্ডার তৈরি করে নতুন একটা এসটিএমএল কোড দিয়ে আপনি স্যার দেখেন যে এটা আসে কিনা। স্যার হুম প্রথমে স্যার আমার এইটা ছিল, এই যে এইটা ছিল, এটা কিন্তু ছিল, পরে আমি আজকের আবার এটা চেঞ্জ করতে গিয়ে এইটা দিছি। হুম হ্যাঁ, তখন হুম এখন এটাও আসে না, ওটাও আসে না, সমস্যা যেখানে স্যার। এখন কথা হচ্ছে প্রবলেম যেটা, যে আপনার কোনো একটা ভাইরাস আছে, ভাইরাসের কারণে ইমেজগুলো দৃশ্যমান হচ্ছে না। ইমেজগুলো যেভাবে ডিসপ্লে হওয়ার কথা, যেমন এখানে প্রিভিউটা দেখা যাওয়ার কথা এই ইমেজে এটুকুর মধ্যে, এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে না। স্যার এখানে আপনি জানি কি একটা সেটিংস করছিলেন এর আগে, আমি একবার দেখছিলাম যে কম্পিউটারে এই সেটিংসটা করলে এগুলো সব শো করে, বাট ওইটা আমার মনে নেই স্যার। ওই যে ভিউ থেকে ফোল্ডার অপশনে গিয়ে, না কি জানি কর্নার একটা সেটিংস আমি একটা দেখছিলাম। না এগুলো তো নর্মালি শো করবে, এগুলো তো নর্মালি শো শো করবে। তো ওটা আমি পরে দেখি যে না, ওটা ওটা হচ্ছে না আর কি। যাই হোক, আপনি এটা আপনার কম্পিউটারে কোনো একটা ভাইরাসের কারণে এটা হচ্ছে। আপনিও
নেট থেকে ইমেজ নেন, অন্য একটা ইমেজ দিয়ে ট্রাই করেন। ওকে, তো ঠিক আপনি আছে। এতক্ষণ ধরে ট্রাই করছেন, ট্রাই করতে করতে আপনার কাহিল হয়ে গেছেন, কিন্তু আপনি মাথা ইমেজটাই চেঞ্জ প্রচুর করেন ব্যথা না। করতেছে স্যার, কি বলবো। ইমেজটাই তো চেঞ্জ করেন নাই, ট্রাইটা করছেন কোথায়? বারবার নাম চেঞ্জ করছি, এইটা রেখে ওইটা রাখছি, ওইটা রাখছি, তারপরে এইগুলো স্যার। নাম চেঞ্জ করলে কি হয়ে যাবে? তারপর স্যার ওই যে অডিওটা তাও স্যার প্লে হচ্ছে না স্যার। বুঝলাম তো বাবা, এখন কথা হচ্ছে আপনি করেন না, সবগুলোকে চেঞ্জ করে দেখেন না, অডিও ওইটা প্লে হচ্ছে না, আপনি আরেকটা অডিও নেন, তারপর পুরোটাকে মুছে দেন, এইভাবে করতে 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 শেখা হবে। আপনার ইমেজের মধ্যে প্রবলেম আছে, ইমেজগুলো হয়তো ভাইরাস ইনফেক্টেড হয়ে গেছে, আপনি ফ্রেশ একটা ইমেজ এনে দেখেন। না হলে আপনার কি, মানে কম্পিউটারে কোনো একটা ভাইরাস অ্যাটাক হচ্ছে, ভাইরাসটা রিমুভ করতে হবে, বা আপনার নতুন অলরেডি ল্যাপটপটাকে সেট আপ করতে হবে। পিকচার ওপেন করার রিডার চেঞ্জ করে দেবো কম্পিউটার। আজকে আমাদের ক্লাসের কোড হলো 161, 161। দাঁড়ান, তারপরে প্রশ্ন করেছেন সাদিয়া ইরফাত হোসাইন স্যার। আচ্ছা, আপনারা যারা ওয়েবসাইট তৈরি করেছেন তারা একটু স্ক্রিনশট নিয়ে এই ইয়াতে দেন, আমাদের গ্রুপে দেন, এবং বলেন যে স্যার আমি আপনার ক্লাস ফলো করে একটা এসটিএমএল এর এই এই এই- এই কয়টা ওয়েবসাইট তৈরি করেছি, আমি স্ক্রিনশট দিয়ে কিছু এসটিএমএল এর কোড দিলাম, আর আমার ওয়েবসাইটের স্ক্রিনশট দিলাম। ওয়েবসাইটে যে করে স্ক্রিনশট দেন, এসটিএমএল কোডের যে করে স্ক্রিনশট দেন, দিয়ে সুন্দরভাবে একটাকে গ্রুপে পোস্ট করেন। আমি ওই পোস্ট থেকে আপনাদের ইয়াগুলো দেখব, মানে আমি আমি দেখে নেব। হ্যাঁ স্যার, কোনো লেখা আর কোনো ক্লক যদি, এই যদি শব্দটা যেহেতু লেখছেন আমি বুঝতে পারতেছি, আমি আর বাকিগুলো পড়তেছি না। কারণ যদি মানে কি, যদি কথাটার অর্থ হলো কি, যে এইরকম প্রবলেম আপনার এখনো হয় নাই। তো যেরকম প্রবলেম আপনার এখন এক্সপিরিয়েন্স হয় নাই, সেরকম কোনো প্রবলেম করা যাবে না। স্যার যদি আকাশ থেকে একটা চিল আসে, তাহলে আমি কি করব? স্যার যদি আকাশের চাঁদটা যদি আমার মাথার উপর ভেঙে পড়ে, তখন আমি কি করব? হ্যাঁ, তো সেই যদির সমস্যার কখনো সমাধান করা যায় না, কারণ সে আকাশ থেকে চাঁদ আপনার মাথায় ভেঙেও পড়বে না, এটা আপনাকে কখনো সমাধানও করতে হবে না। এবং যদি দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয়, আমি সাথে সাথে বুঝতে পারি যে এটা একটা ওর্থলেস কোশ্চেন, তার মানে সেই সমস্যাটা এখন এক্সপিরিয়েন্স হয় নাই। আমাদের সাপোর্টটা কি জন্য? সাপোর্টটা হলো আপনি যে প্রবলেমটা এক্সপিরিয়েন্স করছেন, সে প্রবলেমের আমার আমি সলিউশন দেব। যে প্রবলেমটা এখন এক্সপিরিয়েন্সই করেন নাই, হ্যাঁ, যে যদি কি হয়, যদি এমন হয় তখন আমি কেমন করব? তো যদি দিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। যদি দিয়ে কোশ্চেন গুলো যদি করা হয়, সেটা হচ্ছে কি একটা লেম কোশ্চেন, বা সেটা হচ্ছে আজগুবি কোশ্চেন। ওকে, ওমর পড়েছেন, তারপর ওনার কোশ্চেনটা পড়ি। স্যার, কোনো লেখা ওর কোনো ক্লক যদি রাইট সাইড কর্নার দিতে চাই, তাহলে কিভাবে দিব? ও মাই গড, ও মাই গড, আমার স্টুডেন্টরা এত অ্যাডভান্সড, আমি আমার মাথা, মানে আমি তো তাল মিলাতে পারতেছি না। আরে বাবা, আপনি ক্লকটা আনা শিখেন না। আমরা ক্লক উপরে দেব, নিচে আনবো, এই করবো সেই করবো, এগুলো আমরা সিএসএস এ গিয়ে শিখবো, এখন ওই জিনিসগুলো নিয়ে মাথা কামাইতে হবে না। স্যার, নিচে জায়গা পাচ্ছি না। নিচে জায়গা না পেলে নিচে জায়গা কিনে নেন। ওমর ভিভো, ওমর ভিভো, নিচে জায়গা পাচ্ছেন না। ওমর ভিভো, ওমর ভিভো তো আসতেছে না। OMAR আসতেছে না তো ওমর। আপনি আপনার সঠিক ইয়ার নামটা দিয়ে আপনি আবার কোশ্চেনটা আবার করেন। আর আপনার কোশ্চেনটা দেখেই বুঝে যাচ্ছে যে আপনি আসলে তেমন কোনো প্র্যাকটিস করেন নাই। ইটস নট এ কোয়ালিটি কোশ্চেন। নিচে জায়গা পাচ্ছেন না, তো আপনি সম্পূর্ণ কিছু মুছে দেন, মুছে দিয়ে আবার নতুন করে সবকিছু করবেন। নিচে জায়গায় যাবে কই? পুরোটা মুছে দেন, আবার নতুন করে করেন, আপনি আপনি নিচে জায়গা পেয়ে যাবেন। আপনি এন্টার দেন, কয়েকবার এন্টার দেন, তাহলে তো আপনি আপনি নিচে নিচে জায়গা পেয়ে যাবেন। স্যার, ইমেজ ওয়েবসাইটের মাঝখানে কিভাবে আনবো? ইমেজ ইমেজ ওয়েবসাইটের মাঝখানে কিভাবে আনবো? এগুলো আমরা সিএসএস দিয়ে আনবো, সিএসএস দিয়ে। ঠিক আছে। তাহমিনা হোসাইন বলেছেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ডার্ক কালার আসে, কিন্তু লাইট কালার দিলে হয় না কেন? হবে তো, ব্যাকগ্রাউন্ড আপনি পিঙ্ক দেন। তাহমিনা, একটু আসুন তো আপনি। তাহমিনা, আপনি আসেন। তাহমিনা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি ব্রাউন দিতে চাচ্ছিলাম, কিন্তু ব্রাউনটা তো নিচ্ছে না। এখানে ইয়েলোর বদলে ব্রাউন দিলে এটা হয় না।
এখন কি ব্রাউনটাই দেওয়া লাগবে? না, আমি আরো অনেক হালকা কালার দিতে চাচ্ছিলাম, কোন আসে না। স্কাই কালার দিতে চাচ্ছিলাম, সেটাও আসে নাই। ব্লু দিলে আসে। এই যে ব্রাউনের জন্য কোড হচ্ছে এটা, এই যে এই এই কোডটা আপনি দিবেন তাইলে হবে। এই যে আমি লিখলাম এখানে কি HTML কোড ফর ব্রাউন, ঠিক আছে না? জি। প্রত্যেকটা কোডের জন্য একটা কালার কোড আছে, কালার কোড। হ্যাঁ, HTML কোড ফর ব্রাউন, এই যে দেখেন ব্রাউনের জন্য কোড হচ্ছে এটা, ঠিক আছে? এই যে আচ্ছা। কোড এটা, এই কোডটা আমি যদি কপি করি, কপি করে যদি এই কোডটা যদি আমি এখানে দিয়ে দিই, এই যে বিজি কালার ইয়েলো বা ব্রাউনের পরিবর্তে এই যে এটা, হ্যাঁ, এই যে জাস্ট কোডটা দিলাম, সেভ করলাম, এখন দেখেন সেটা ব্রাউন হয়ে যাবে, ঠিক আছে? এটা তো অবশ্যই ব্রাউন হয় না, এটা মানে আগের কোডের সাথে কোনোটা ইয়া হয়ে গেছে ওই জন্য। যাই হোক, আপনি দেখেন এই যে প্রত্যেকটা কোডের একটা কি আছে, বুঝতে পেরেছেন? জি জি। হেক্স কোড আছে। তো এখন আমরা যেভাবে না কালারগুলোকে চিনি, ব্রাউন, ইয়েলো মানে বিস্কিট কালার, স্কাই কালার, হ্যাঁ, কিন্তু এসটিএমএল ওভাবে চিনে না, এসটিএমএল চিনে কোড দিয়ে, প্রত্যেকটা কালারকে সে কোড দিয়ে চিনে। তাহলে এসটিএমএল কোড ফর স্কাই কালার, এই স্কাই কালারের কোড হচ্ছে এইটা, ঠিক আছে? জি স্কাই ব্লু কালার, এই যে এটা, বিষয়টা বুঝতে পেরেছেন? জি। এই যে কোড দিয়ে দিলে তখন হবে, সরাসরি কালারের নাম লিখলে হবে না, কালারের নাম লিখলে লিখলে হবে হলো সলিড কালার গুলো, যেমন রেড, গ্রিন, ব্লু, এই ধরনের সলিড কালার গুলো হবে। আনকমন কালার গুলো আপনাকে কি করতে হবে, HTML কোড লিখে সার্চ করলে করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। প্রশ্ন করেছেন ইউনিস জুয়েল, স্যার ইমেজ কিভাবে ওয়েবসাইটে নিয়ে আসবো, এন্ড ফন্ট কালার পরিবর্তন করলে ওয়েবসাইট সমস্ত লেখা এক কালার হয়ে যায়, ইমেজ কিভাবে ওয়েবসাইটে নিয়ে আসবো, ইমেজ কিভাবে ওয়েবসাইটে নিয়ে আসবো, ইমেজ ওয়েবসাইটে নিয়ে আসবেন IMG কোড দিয়ে। এটা তো একটা বেসিক বিষয়, ইমেজ কিভাবে ওয়েবসাইটে নিয়ে আসেন এটা তো আসলে কোশ্চেন হতে পারে না, কারণ এটা তো একদম বেসিক একটা বিষয়। আপনি আমার ভিডিওটা ভালোভাবে দেখেন, ইমেজ কিভাবে ওয়েবসাইটে নিয়ে আসবেন। এন্ড ফন্ট কালার পরিবর্তন করলে ওয়েবের সমস্ত লেখা এক কালার হয়ে যায়, কারণ আপনার ক্লোজিং ট্যাগটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ফন্ট আরম্ভ ফন্ট শেষ, ক্লোজিং ট্যাগটাকে ঠিকভাবে শেষ করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আপনার ওই ক্লোজিং ট্যাগটা ঠিকভাবে হচ্ছে না বলে আপনার সবগুলো একই রকম হয়ে যাচ্ছে। তো এইরকম সমস্যা যদি হয় তাহলে আপনি যেটা করবেন, আপনি আবার নতুন একটা ফোল্ডার তৈরি করবেন, সেই ফোল্ডারে নতুন একটা HTML ফাইল নেবেন এবং সেই ফাইলের মধ্যে শুধুমাত্র ওই জিনিসটাকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনার এটা হচ্ছে কিনা। আর ওইখানে হচ্ছে বাট এখানে হচ্ছে না, তাহলে বুঝবেন যে আগে পরে অনেকগুলো কোডিং এর কারণে এটা হচ্ছে না। মনে করেন আপনি কোনো একটা ভিডিওর কোডিং লেখছেন, কিন্তু সেই কোডিংটাকে ক্লোজ করেন নাই, ওপেনিং ট্যাগ দিয়েছেন কিন্তু ক্লোজিং ট্যাগ দেন নাই, এই কারণে হয়তো বিভিন্ন কারণে প্রবলেম হতে পারে। তো ওই জিনিসটাকে আপনি সম্পূর্ণ আলাদাভাবে প্র্যাকটিস করেন তাহলে হবে। সুমি আক্তার বলেছেন, সুমি আক্তার, স্যার আজকের ক্লাস কোড বলবেন না, আমি প্রথমে ক্লাসে আসতে পারিনি। ক্লাস কোড হলো 161 161 তাসলিমা আক্তার বলেছেন, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্যার, আমি নিউ ফোল্ডার বানিয়েছি স্যার, আমার HTML জায়গায় গুগল লগোটা আসছে, HTML শো করছে না। গুগল লগোটা তো আসবে না, আপনার ইয়াটা আসবে আর কি, ক্রোমটা আসবে, ক্রোম। আমি যখন করেছি আমার ক্ষেত্রে কি আসছে, এজ আসছে, যেটা আমি এজ ব্যবহার করি। আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে আপনার ক্রোমের লোগোটা আসবে, ওটাতে কোনো সমস্যা নেই, এটা গুগলের লোগো না, এটা গুগল ক্রোমের লোগো, ঠিক আছে? গুগলের লোগো তো এখানে আসবে না, গুগল ক্রোমের লোগো আসবে। মাজিদ বলেছেন, ডিয়ার স্যার, আপনি তো একটু তাসলিমা আক্তার, তাসলিমা একটু আসুন তো, খুব দ্রুত স্ক্রিন শেয়ার করেন, তাসলিমা খুব দ্রুত স্ক্রিন শেয়ার করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দেন স্ক্রিন শেয়ার করেন খুব দ্রুত। স্যার এই যে আমি কই যে, আমি তো দেখতে পাচ্ছি না। ও স্ক্রিন শেয়ার করে নিয়ে, সরি সরি। জি স্যার।
ঠিক আছে, তো আপনার একটা ক্রোমের লোগো আসছে, সব তো ঠিক আছে, প্রবলেমটা কোথায়? স্যার এইভাবে হবে স্যার? আমি ভাষা হারাই ফেলছি। আমি বুঝতে পারতেছি যে আপনি আসলে কোনো ধরনের কোনো প্র্যাকটিসই করেন নাই, কিছুই করেন নাই। আমি এতবার করে যে বুঝিয়েছি, অন্তত আমার ক্লাসের মধ্যে যদি একটু মনোযোগ দিতেন তাও হইতো। আপনি আমার ক্লাসের মধ্যে মনোযোগী ছিলেন না, পাশাপাশি কি আমার কোনো ভিডিও আপনি ভালোভাবে দেখেন নাই। স্যার এই লোগোটা আসাতে আমি ঘাবড়ে গেছি স্যার। আমার খুবই হতাশ লাগতেছে, খুবই হতাশ লাগতেছে। ঘাবড়াই গেছেন, এখন আমিও তো ঘাবড়াই গেছি আপনার কোশ্চেনটা শুনে। এখন এটা আসছে আর কি, তো এরপরে আপনি ভয় পাইছেন কেন? আপনি ভিতরে গিয়ে আমি যেভাবে করতেছি ওভাবে করেন নাই কেন? করলেই তো হয়ে যেত। আপনি এখানে আচ্ছা আটকে ছিলেন কেন? আমাকে বলুন তো। স্যার, স্যার আমার হচ্ছে কি এই ক্রোনটা মানে এটা আসতেছে না কেন, এটা কেন আসতেছে, আমি এটা এর ভেতরে কিভাবে করব এটাই ঘাবড়ে গেছি স্যার। এখন আপনার কম্পিউটার তো ব্লাস্ট হয়ে যাবে, এটা যখন আসছে এখন বোমের মতো আপনার কম্পিউটারটা ব্লাস্ট হয়ে যাবে। এখন কি করবেন? না স্যার, এটাই সলিউশনটা আপনি জানার আপনি জন্য। এটা দেখে আপনি ঘাবড়াই গেছেন, আমি আসলে তার চাইতে বেশি ঘাবড়াই গেছি, যে আমি আসলে শিখাইতে পারতেছি না কেন, বা আমার স্টুডেন্টরা এতটা সিরিয়াস হচ্ছে না কেন। আমি আপনার কোশ্চেন শুনে আমি নিজে আসলে খুব মানে ভয় পেয়ে গেছি, টেনশনে পড়ে গেছি যে আমি আর কিভাবে বলবো, আর কিভাবে আমি করব। এই যে এই কথাটাই আমি অনেকবার বলেছি ক্লাসের মধ্যে, যে আমি এজ ইউজ করতেছি, আমার ক্ষেত্রে এজ এর এটা আসতেছে। আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন, গুগল ক্রোমের লোগো আসবে, মজিলা ব্যবহার করলে মজিলার লোগো আসবে। এটা অনেকবার আমি ক্লাসের মধ্যে বলছি। 3বার আমি এই ক্লাসটা নিয়েছি, 3বারের মধ্যে আমি বলেছি। আপনি আমার ক্লাসও মনোযোগী ছিলেন না, ভিডিও দেখা তো দূরের কথা, ক্লাসও মনোযোগী ছিলেন না। কিছুই তো হবে না ভেবে। হ্যাঁ, কিছুই তো হবে না, কোনো কাজই তো আপনি শিখতে পারবেন না। আচ্ছা, এরপরে হলো আসমা আক্তার বলেছেন, আই হ্যাভ ডান, থ্যাঙ্কস, ওকে মজিদ। আসমা আক্তার বলেছেন, স্যার এই ওয়েবসাইট ক্রিয়েট পেইড ভার্সন না ফ্রি ভার্সন, প্লিজ স্যার বলবেন। আসমা আক্তার, আমি আরেকজনকে পেয়েছি। আসমা আক্তারকে জবাব আপনারা দেন। আসমা আক্তার মাত্র ঘুম থেকে উঠে আসছে। আসমা আক্তার একটু আসেন। আসমা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার আসলে ওনার কোশ্চেনটা শুনে তো আমি হতাশ হয়েছি, বাট আপনার না কোশ্চেনটা স্যার, শুনে আমি কি আমি আমি ক্লাস করতে পারিনি, বিদ্যুৎ ছিল না। ওনার কোশ্চেনটা শুনে আমি হতাশ হয়েছি, কিন্তু আপনার কোশ্চেনটা শুনে আমি তো মানে আমার আর থাকতে ইচ্ছা করতেছে না, আমার ইচ্ছা করতেছে কি দুনিয়াতে থেকে চলে যেতে। এটার মানে কি, আপনার কোশ্চেনের মানে কি একটু আমাকে বুঝিয়ে বলুন তো। স্যার আমি তো আপনার এটা মানে যে আছে না যে স্যার পেড ভার্সন ভার্সন মানে বিল দিতে হয়, বছর শেষে একটা অ্যামাউন্ট কি করতে হয়, পে করতে হয় ওয়েবসাইটে ক্রিয়েট করে ইউজ করলে। এই পর্যন্ত কি পেইডের কোনো কথা আসছে? না স্যার, আমি সেজন্যই কোয়েশ্চেনটা করছি। আমরা যখন কোডিং দিয়ে করব তখন এটা কোনো পেইড লাগবে না। আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে করব, তখন ডোমেইন হোস্টিং কিনবো, তখন এটা পেইড লাগবে। ঠিক আছে, আমরা কোডিং দিয়ে করলে এটার কোনো পেইড লাগবে না, বাট এই জিনিসগুলো যখন যখন আমরা কোন একটা সার্ভার ব্যবহার করব, তখন আমাদের কি লাগবে, এটা পেইড লাগবে। এখন ঠিক বুঝতে আছে, পারছি। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে। বলেন। এখন আপনার স্যার প্রশ্ন করার যেটা দরকার সেটা হলো যে স্যার আমি এই জিনিসটা পারতেছি না, এটা আমি অনেকবার চেষ্টা করে পারিনি, এটা করে দেন। এটাই তো হবে না স্যার, প্রশ্ন। এই ধরনের আমার প্রশ্ন নাই। আমার প্রশ্ন হলো আমার স্যার লোগোটা, এইচটিএমএল এর লোগোটা স্যার আমার ক্রোমও আসতেছে না। আমি ক্রোম ব্রাউজ ইউজ করি, আমার মিডিয়া প্লেয়ার আসতেছে। এটা কি কোনো প্রবলেম হবে? দেখি একটু শেয়ার করেন। আমি স্যার স্ক্রিন শেয়ার করতেছি। স্যার এই যে স্যার দেখা যাচ্ছে, হুম। স্যার এরকম এই যে মিডিয়া প্লেয়ার আসতেছে, ক্রোম এটা লোগো আসতেছে না। দেন আমাকে, দেন মাউস অ্যাপ্রুভাল দেন। তো এটা তো আপনার একটা অডিও ফাইল হয়ে গেছে, কারণ হ্যাঁ স্যার, আমি দেখাচ্ছি, এই যে এটা তো আপনি দিবেন টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ ওটাই তো টেক্সট স্যার ডকুমেন্টে নিচ্ছি। নিয়ে এই যে ইন্ডেক্স, আর এখানে হচ্ছে ডট এচটিএমএল। রিফ্রেশ দিলে তখন স্যার এই অডিও দাঁড়ান দাঁড়ান, চলে আসে। ডু ইউ ওয়ান্ট রিনেম নিউ টেক্সট ডকুমেন্ট ইন্ডেক্স টু, আচ্ছা, এটা তো
এরকম তো আসার কথা না, এটা মিডিয়া প্লেয়ার হিসেবে চলে আসতেছে, এরকম তো এটা আসার কথা না। আমি যে কোনো ফাইল ডাউনলোড দিলেও এরকম আসে। আপনার কম্পিউটারে কোনো সেটিংস কোথাও হয়তো পরিবর্তন হয়েছে। আমি তো এগুলো বুঝি না, ট্রাবল শুটিং সম্পর্কে আমার ধারণা কম স্যার। তা কাইন্ডলি একটু সমাধান করে দেন। আপনি কম্পিউটারটা নতুন করে সেট আপ করে নেন। এই যে দেখেন এখানে আমি ওপেন উইথ দিয়ে ওপেন উইথ দাঁড়ান, ওপেন উইথ ওপেন উইথ দিয়ে গুগল ক্রোম দিয়ে স্যার আসেন, আমি স্যার এইভাবে দিছি, ট্রাই করছি। ওপেন উইথ মজিলা গুগল ক্রোম। আপনি কম্পিউটারটাকে নতুন করে সেট আপ করে নেন। তা কিভাবে এটা করবো, দাঁড়ান, দোকানে এই নিয়ে? যে এই যে এখানে আসছে, তো এখানে তো ব্রাউজারটা আসছে, আসার পরে আমি যদি আবার দিই এডিট উইথ এচটিএমএল, হ্যাঁ আসছে তো, কাজ হচ্ছে তো। হ্যাঁ কাজ হয়, কিন্তু লোগোটা মানে আচ্ছা ক্রোম থাক না, লোগোটা এটা এটা আসতেছে আপনার না। কম্পিউটার সেট আপ করলে ঠিক হয়ে যাবে, বাট আপনার কাজ হচ্ছে। এখন এইভাবে যদি আমি চালিয়ে হবে, যাই তাহলে কি কোনো প্রবলেম অবশ্যই হবে, হবে? ওয়েবসাইট তৈরি হচ্ছে, তো কোনো সমস্যা নেই তো। হ্যাঁ। ঠিক আছে, তারপর প্রশ্ন করেছেন স্যার ভিডিও আসে না, কারণ তানিয়া জান্নাত, আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন স্যার। এইচটিএমএল ওয়েবসাইট ব্যানার সাইজ ফটোশপের সাইজটা যদি বলতেন। এইচটিএমএল ওয়েবসাইট ব্যানার সাইজ ওই যে 1300 বাই 200 বলেছি তো, যে কোনো সাইজ দিলে তো হবে, আপনি 1300 বাই 200 দেন তাহলে হবে। আমি এটা ক্লাসের মধ্যে বলেছি 1300 বাই 200। তারপর বলেছেন ওপেন উইথ, এটা কি সিরামি ওপেন উইথ পর কোনো ব্রাউজার ওপেন করতে পারছি না স্যার, একটু দেখবেন এটার মানে কি, আমি তো বুঝতেছি না। এন এস আই, এস আই এস, তো কঠিন নাম কেন, কি এটা? NSIMA, নাসিমা আক্তার, নাসিমা, পাচ্ছি না তো, নাসিমা আক্তার আপনাকে পাচ্ছি না আমি। সাথী বলেছেন স্যার 10টা ওয়েবসাইট তৈরি করার জন্য কি একটা করে সেভ করে তৈরি করতে, আপনি 10টা ফোল্ডার তৈরি করবেন। এই যে মনে করেন কাশিমের জন্য, স্পাইসি কর্নারের জন্য একটা ফোল্ডার, কাশিম ফ্যাশনের জন্য আরেকটা ফোল্ডার, আবুল ফ্যাশনের জন্য আরেকটা ফোল্ডার, এইভাবে কি 10টা কোম্পানির জন্য 10টা ফোল্ডার তৈরি করেন, ওই 10টা ফোল্ডারের মধ্যে 10টা কোম্পানির কি হবে, ওয়েবসাইট তৈরি হবে। আকবর কোলোমেন করলে পুরো পেজ কোলোমেন হয়, কোলোমেন মানে কি? একবার কোলোমান, মৌসুমি, মৌসুমি একটু তর্জমা করে দেন একটু, মৌসুমি মৌ, দয়া করে একটু তর্জমা করে দেন, ট্রান্সলেট করে দেন। মৌসুমি মাইকটা অন করা হয়েছে, মাইকটা অন করেন। আচ্ছা, সাকিনা বলেছেন আজকের ক্লাস কোড কত? 161। তাহমিনা বলেছেন স্যার 21/4/2023 থেকে ক্লাস লিঙ্ক আমি পাইনি। আমি সর্বশেষ ক্লাস কোডটা মনে আছে 160, এর এর আগেরটা মনে নেই আমার, সর্বশেষ ক্লাস কোড 160, সর্বশেষ ক্লাস কোডটা 160 আর আজকের ক্লাস কোড 161। আসমা আক্তার বলেছেন স্যার আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, বাট আমার এচটিএমএল ফাইলে ক্রোম লোগো আসে না, মিডিয়া প্লেয়ার লোগো আসে, হ্যাঁ এটা আমি দেখেছি, সমস্যা নেই, আপনি কম্পিউটার সেট আপ করে ঠিক হয়ে যাবে। রাসেল বলেছেন আজ ক্লাস নাকি সাপোর্ট হচ্ছে, ক্লাসও হয়েছে সাপোর্টও হয়েছে, সর্বপ্রথম আমি ক্লাস নিয়েছি, ক্লাসের পরে সাপোর্ট দিচ্ছি। মাজিদ বলেছেন ডিয়ার স্যার ওয়ান মোর কোশ্চেন, মাই কম্পিউটার অ্যাকসেপ্ট ব্যাকগ্রাউন্ড কালার বাট নট এবল টু অ্যাকসেপ্ট বিজি কালার,
বিজি কালার অ্যাকসেপ্ট করবে। বিজি কালার তো এরকম হবে না রে বাবা, বিজি কালার তো এরকম হবে, কোনো ড্যাশ থাকবে না তো। বিজি কালারের মাঝখানে কোনো তো ড্যাশ হবে না। এই যে বিজি কালার, বিজি কালার, কোনো মাঝখানে আপনি ড্যাশ দিয়েছেন, ওই জন্য ভুল হয়েছে। তানিয়া জান্নাত পুরো লাইনটা পড়েন না স্যার, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কোথায় পাই স্যার? ভিডিও আসে না, পি দিলে আসে, আপনি তো দেন নাই স্যার, ভিডিও আসে না। তানিয়া জান্নাত আপনি একটু দয়া করে আসেন। তানিয়া জান্নাত আসেন, দয়া করে একটু তাড়াতাড়ি আসেন। তানিয়া জান্নাত আপনি একটু তাড়াতাড়ি আসেন দয়া করে। তানিয়া জান্নাত স্ক্রিন শেয়ার শেয়ার করেন, বলেন মাইকটা অন করেন। তানিয়া জান্নাত মাইকটা অন করেন, কথা বলেন, কথা বলেন। হ্যালো, তানিয়া জান্নাত আপনি দয়া করে একটু কথা বলেন। একটু কষ্ট করে যদি কথা বলতেন আমি অনেক উপকৃত হইতাম। বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বলেন। আমি ভাবছি কি যে আনমিউট করে এখন আমি এখন বাটন চাপ দেওয়ার পরে আসছে। আচ্ছা, স্যার, আপনি স্ক্রিন শেয়ার করেন, বলেন। আমার কোশ্চেনটা হলো এই যে আমি ভিডিও বা ইমেজ ভিডিও বা ইমেজ দিলে আপনার হুম। আসে না, যদি আপনার পিটা দেয়, ওপেনিং পি, পি আর ক্লোজিং পি এটা দিলে তাহলে আসে, কিন্তু আপনি তার ভিডিওতে পি দেন না, তার জন্য এটা প্রবলেম হইতেছে আমার কাছে। আমি পি দিই নাই, কারণ আমি পিটা জানি না, আপনি এটা আবিষ্কার করছেন। না স্যার, এটা আমি কিভাবে আবিষ্কার করবো স্যার? আমি এই যে এখানে একটা ভুল করছি, আপনার আগের ভিডিও আমি দেখছিলাম, আপনি আপনার পুরান স্টুডেন্ট তো তাই। এখন আপনি কি আনতে চাচ্ছেন? আপনি ভিডিও আনতে চাচ্ছেন নাকি প্যারাগ্রাফ আনতে চাচ্ছেন? করে দেখাই, একটু এক করছি স্যার, আমি একটা করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে স্যার, আচ্ছা এটা কপি করে নি, কপি করে নিবি। আর স্যার এই যে এখানে তো আপনি শুধু ভিডিওটা দিয়েছেন, এই যে এগুলো তো দেন নাই, কিন্তু এগুলো এগুলো না দিলে আসে না আমি ভিডিও। তো এগুলো তো জানি না, আমি কেমনে দেবো বলেন? আপনি একটু আমাকে শিখাই দেন, সরি স্যার। একটু কষ্ট করে আমাকে শিখাই দেন। স্যার আপনি তো দেন নাই, আমরা একটা এনে ওই যে গুগল সার্চ আমি দেওয়া দিই নাই, আমি জানি না, এখন আপনি তো আমাকে একটু শিখাই দেন না, আমি একটু শিখি বিষয়টা। জানো স্যার, আমি এটা একটু ইয়ে করি। স্যার এখানে তো কোনো কিছু দেয়নি। দ্বিতীয় না, DMP4 আপা আগে ক্লাসটা দেখেন, আরেকবার ক্লাসটা আগে দেখেন। স্যার এটা দিয়ে করছি, এটা হচ্ছে না আমার কাছে। ক্লাস দাঁড়ান, না দেখলে কেমন জনগণ জনগণ একটু বলুক, দাঁড়ান আমি। স্যার আপনার আগে তো ক্লাস। ভুল আপনার তো ভুল আছে। চেষ্টা করেন আপনি, ভালোভাবে দেখতে শেষ শব্দ দেন নাই। হচ্ছে না এভাবে। ভালো করে দেখেন স্যার, ক্লাসটা হয়ে যাবে। উনি প্রথমে আগে সরাসরি কি আমাকে দোষারোপ করছে, দোষারোপ করে বলতেছে যে স্যার আপনি তো পিটা দেন নাই। এখন ভিডিও আনার জন্য যে পি দিতে হয় সেটা তো আমি জানি না, উনি এটা আবিষ্কার করছেন। এখন দেখেন আমরা সবাই বুঝতে পারতেছি এটা কেন হচ্ছে না, কিন্তু উনি কেন বুঝতে পারতেছে না সেটাই আমি বুঝতে পারতেছি না। আপনি একটু মাউসে ছেড়ে দেন। এটা আমরা সবাই বুঝতে পারতেছি যে দেখেন উনি এখানে ভিডিওর কি দিছে, এই যে ভিডিও আনছে, ভিডিও ট্যাগ দিছে, বাট সোর্সটা এখানে দেয় নাই। ভিডিওর জন্য তো দুইটা ট্যাগ হবে না, ট্যাগ তো একটাই হবে। এখানে দুইটা ট্যাগ কি জন্য? সোর্সটা তো এস সোর্স ইকুয়াল টু এসআরসি, উনি অনলাইন থেকে কোড নিয়ে করছে, বাট আমার জিনিসটা বুঝে নাই। এখন অনলাইন থেকে নিয়ে তো কখনোই হবে না যদি আমার ফান্ডামেন্টাল বিষয়টা যদি না বুঝেন। এখানে ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, হ্যাঁ আপনি উনি অনলাইন থেকে নিয়ে করছেন, এর জন্য সব হজবরল হয়ে গেছে। এখানে এখানে তো জিনিসটা হবে এরকম। এখানে তো এখন আমার ক্লাসটা যে করেন নাই আপনি মনোযোগ দিয়ে, আমি সেটা একদম কি আমিও বুঝতেছি, সবাই স্পষ্টভাবে বুঝতেছে। আমার ক্লাসটা করলে ভিডিওটা এরকম হইতো। এই যে ভিডিও আরম্ভ, ভিডিও
শেষ। ওনার প্রশ্ন শুনে আমি প্রথমে বুঝে গেল যে আমি আসলে কি জানি না, আমি আসলে কিছু জানি না, আমি নিজেকে একদম কি মনে হচ্ছে যে উনি পিজে দিতে হয় সেটা আমি জানি না কেন। দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, আপনি আপনি করিয়েন না। পিজে দিতে হয় সেটা আমি কেন জানি না, সেটা আমারও নিজের কাছে প্রশ্ন। ভিডিওতে যে পি দিতে হয় সেটা তো আসলে আমি তো জানি না, আমি তো এটা জীবনে কখনো শুনি নাই। হ্যাঁ, ভিডিও এটা হচ্ছে, তারপর হচ্ছে SRC ইকুয়াল কি, এটা v.mp4, তাই না, ইনভার্টেড কমা শেষ। তারপর দিতে হবে কন্ট্রোলস। এইটুকু যে আমি জানি, এইটুকু যে কোড। কিন্তু উনি যেটা করছে, উনি 2 লাইনে অনলাইন থেকে কপি করে একটা কোড নিয়ে আসছে। কপি করে কোডটা নিয়ে এসে উনি বিশাল চিন্তার মধ্যে পড়ে গেছে, হযবরল অবস্থার মধ্যে পড়ে গেছে, কোনটা কি করবে বুঝতে পারতেছে না। ওনার এই সমস্যার কারণটা কি? কারণটা হচ্ছে উনি ফান্ডামেন্টাল বিষয়টা বুঝে নাই। ভিডিওর যে কোডিংটা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, সোর্স ইকুয়াল টু এটা এবং কন্ট্রোলস, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টাল যদি কেউ না বুঝে, কেউ যদি অনলাইন থেকে কোড ডাউনলোড করে, তাহলে তো কিছুই হবে না। এখন আপনি দেখুন তো একটু কষ্ট করে ভিডিওটা আসছে কিনা, দেখেন। তানিয়া জান্নাত বলেন, মাইকটা অন করে একটু কথা বলেন। স্যার মাইক অন করে, স্যার এটা তো আগে ছিল। হুম। তো এটা আগে ছিল না, এটা আগে এটা ডিলিট করে তারপরে। আগে থাকলে ডাবল, এটা আসছে কিনা, এটা বি ইকুয়াল টু এমপি4 কোনটা এটা? স্যার আরেকটা ভিডিও দিয়ে দেখেন। পেট, আপনি এত যান না, ভি ইকুয়াল টু এমপি4, ওটা কোনটা? স্যার স্যার আরেকটা ভিডিও, আরেকটা। দাঁড়ান দাঁড়ান, একটা ভিডিও যাওয়া লাগবে না, আপনি এসটিএমএল ফোল্ডারে যান, ভি ইকুয়াল টু এমপি4 ওইটা আমি দেখি, ওইটা কোনটা, ভি ইকুয়াল টু এমপি4, ভি এমপি4। আপনি আপনার এসটিএমএল ফোল্ডারে যান। আচ্ছা স্যার মাউসটা আচ্ছা, আমার মনে হয় এগুলো নিয়ে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নাই। এই যে ভি ইকুয়াল টু এমপি4 কোথায় আপনার এখানে? একটা ভিডিও দেন স্যার, ওই যে MP4 এইটা দেন। এই যে বি ইকুয়াল টু এমপি4 এটা আসছে তো, এই যে বি ইকুয়াল টু এমপি4, এই মেয়েটা কাপুস কুপুস খাচ্ছে, এই যে বি ইকুয়াল টু বি এমপি4, সেম এটা আসছে তো। স্যার এটা তো দেওয়া আছে, আরেকটা দিয়ে দেখেন। আপনি লেখেন, ওকে স্যার। আপনি লেখেন। আর আমি তো জানি না যে পি দিতে হয়, আপনি সেটা হয়তো নতুন কোনো মানে সরি স্যার, আমি ওইভাবে কথা বলতে চাইনি স্যার। আপনার কথাটা বোঝা বোঝা যাচ্ছে যে আসলে আমি আসলেই এটা যে দিতে হয় সেটা আমি কেন বলি নাই, এটা হচ্ছে আমার একটা ভুল, বা এটা না আমি জানি না। এখন আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আসলে কম জানি, আমি আসলে ভুল করি, এবং আমি কামনা করি যে আমার স্টুডেন্ট আমার চেয়ে অনেক ভালো জানুক। স্যার এটা বেয়াদবি নিয়ে নেন, বারবার তো আমি কোশ্চেনটা এরকম হইতে পারতো যে এটা আসতেছে না কেন, এখন আপনার কোশ্চেনটা এরকম হয়েছে যে এটা এই ভিডিওটা আনতে হলে যে পি দিতে হয়, আপনি সেটা বলেন নাই কেন ক্লাসে। এখন আমি তো মস্ত বড় একটা ভুল করে ফেলছি, আমি ক্লাসে বলি নাই, কারণ আমি জানি না আসলে না ভিডিওর মধ্যে যে পি দিতে হয় সেটা আমি না জানি না। না জানলে আমি কেমনে বলবো, আপনি বলুন তো। ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কিছু করছেন আমি দেখতে পাচ্ছি, আপনি জাস্ট ওই সবকিছুকে মুছে দিয়ে আবার নতুন করে কয়েকবার প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি তাহলে বিদায় নিচ্ছি। আমার যতজন কোশ্চেন করেছেন সবাইকে অ্যান্সার দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সর্বশেষ কোশ্চেন ছিল এটা, 29 জন। তো সবার জন্য শুভকামনা রইল, আপনারা সবাই প্র্যাকটিস করেন এবং সবাই 10টা ওয়েবসাইট তৈরি করেন। আমরা আগামী রবিবারে শুরু করব সিএসএস। আমরা আগামী রবিবার শুরু করব সিএসএস। তা নিয়ে যারা কিছু বলতে চাচ্ছে বলেন। স্যার স্যার আপনার কথা বলছেন না, তার জন্য উনি আমার কথা রাগ করছেন আমি নাকি মজা করতেছি বাবা, আমি মজা করতে, আমি সিরিয়াসলি নিই নাই, মজা করতেছি, আমি মজা করতেছি কারণ আপনার যেন এগুলো মনে থাকে ভবিষ্যতে, ঠিক আছে? স্যার। ওকে, ঠিক আছে। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, এবং আমি আশা করি আপনারা সবাই 10টা ওয়েবসাইট তৈরি করবেন, এবং ওয়েবসাইট তৈরি করার পর আমাদের গ্রুপটা ওয়েবসাইটের বন্যায় ভাসাই দিবেন। কোডিং এর জন্য 3-4টা যতগুলো কোডিং আছে, কোডিং করছেন সবগুলো কোডিং এর স্ক্রিনশট নেবেন, যতগুলো আউটপুট আছে আউটপুটের গুলো স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের ওয়েবসাইটে দিবেন যে স্যার দেখেন আমি ওয়েবসাইট তৈরি করছি। কারণ ওয়েবসাইট গ্রুপে তো ওই তো দেওয়া যাবে না, মানে সরাসরি তো দেওয়া যাবে না, স্ক্রিনশট আকারে দিতে হবে, লিঙ্ক তো দেওয়া যাবে না। হুম, ওই স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে দেখাবেন, সবগুলো জিনিস আমি দেখবো, ঠিক আছে? এবং ওইখানে আমি কমেন্টস করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। এখন আমাদের সাপোর্ট টিম আসবে, সাপোর্ট টিম সাপোর্ট দেবে। সোহেল আমাদের আছে, এখন সোহেল সাপোর্ট দেবে, আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।